বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউ ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা যেটা আলোচনা করব পাল্টা আপিল বা পাল্টা আপত্তি। অ্যাকচুয়ালি এখানে পাল্টা আপিলই হবে, পাল্টা আপত্তি হবে, পাল্টা আপিল না। শুনেন, পাল্টা আপিল এক জিনিস, পাল্টা আপত্তি আর এক জিনিস। আপনি একটা আদালত একটা সিদ্ধান্ত দিছে, ডিক্রি দিছে, এখন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাদীও সংক্ষুব্ধ, বিবাদীও সংক্ষুব্ধ, বাদীও আপিল করছে, বিবাদীও আপিল করছে, এটারে বলে পাল্টা আপিল। মানে একটা ডিক্রির উপরে যদি দুইজনই আপিল করে তাহলে সেটারে কি বলে? পাল্টা আপিল। আর পাল্টা আপত্তি কি? পাল্টা আপত্তি হলো যে আমরা মূল মামলায় বাদী যেটা দাখিল করে সেটা কি বলে? আরজি। আরজি প্রেক্ষিতে বিবাদী এসে কি জমা দেয়? জবাব। এবং জবাব দেওয়া কিন্তু বাধ্যতামূলক। কেউ যদি আরজি দিছে জবাব যদি না দেয় তাহলে ওই মামলায় বিবাদী একতরফা নিষ্পত্তি হয়ে বিবাদী মামলা হেরে যাবে। বুঝছেন? এখন আমরা গতদিন পড়ছিলাম যে আপিল যেটার মাধ্যমে দায়ের করে সেটারে কি বলে? মেমো, মেমোরান্ডাম অফ আপিল। আর ফৌজদারি মামলা হলে বলে পিটিশন। এখন আপিল করছে, আপিলের প্রেক্ষিতে প্রতিবাদী, আপিলের যে অপোনেন্ট তারে তো বলে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। এখন প্রতিবাদী কি লিখিত, মূল মামলায় যেরকম বিবাদী এসে দেয় জবাব, আপিলের প্রেক্ষিতে প্রতিবাদী কি কিছু দিতে বাধ্য কিনা? প্রতিবাদী কিছু দিতে বাধ্য কিনা? না। প্রথম কথা হলো প্রতিবাদী কোনো লিখিত ডকুমেন্ট সাবমিট করতে বাধ্য না, তবে সে ইচ্ছা করলে দিতে পারে। সে ইচ্ছা করলে লিখিত যেটা দিতে পারে সেটার বলে পাল্টা আপত্তি, ক্রস অবজেকশন। বুঝছেন? তাহলে মেমোর এগেইনস্টে, মেমোর বিরুদ্ধে প্রতিপক্ষ আইসা যেটা জমা দেয় সেটার বলে ক্রস অবজেকশন বা পাল্টা আপত্তি। ক্রস অবজেকশন দেওয়া কি বাধ্যতামূলক? না, ক্রস অবজেকশন দিতেও পারে, নাও পারে, বাট আরজি প্রেক্ষিতে কি দেয়? জবাব। বুঝছেন? তো এই যে ক্রস অবজেকশন দেখেন 41 আদেশের 22 বিধিতে আছে। 41 আদেশের কত? 22। দেওয়ানি কার্যবিধি 1908 এর 41 আদেশের 22 বিধিতে পাল্টা আপত্তি সংক্রান্ত বিধান আছে। সো যদি বলেন স্যার পাল্টা আপিল কোথায় আছে, পাল্টা আপিল কিন্তু 41 আদেশের 22 এ নাই। 41 আদেশের 22 বিধিতে কি আছে? ক্রস অবজেকশন। এখন দেখেন, যেটা আমরা দেখি পাল্টা আপত্তি বা আপিল অর্থ, অর্থ অলরেডি আমরা পড়ে ফেলেছি। যদি দেখেন যে দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 22 বিধিতে বলা হয়েছে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী ডিক্রির কোন অংশের বিরুদ্ধে আপিল দায়ের না করেও ডিক্রির বিরুদ্ধে আপিলে যে আপত্তি উত্থাপন করতে পারত। আচ্ছা, এত এত ব্যাখ্যার আমার দরকার নাই, যত পড়বেন তত কনফিউজড হবেন। আপনি এখানে জাস্ট এক জায়গায় একটু লিখে রাখেন যে আপিলের মেমোর বিরুদ্ধে প্রতিবাদী যেটা জমা দেয় সেটার বলে পাল্টা আপত্তি। ঠিক আছে? এভাবে লিখতে পারেন যে আপিলের মেমো সমান সমান পাল্টা আপত্তি। এত পড়বো না, সহজ করে দিই। যে লেখেন যে আপিলের 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 মেমোর বিরুদ্ধে, আপিলের মেমোর বিরুদ্ধে প্রতিবাদী যেটা দাখিল করে তাকে পাল্টা আপত্তি বা ক্রস অবজেকশন বলে। আমি বলি আবার, শুনেন, আপিলের মেমোর বিরুদ্ধে প্রতিবাদী যেটা দাখিল করে তাকে পাল্টা আপত্তি বা ক্রস অবজেকশন বলে। পাল্টা আপত্তি বা ক্রস অবজেকশন বলে। আর উপরে আলোচনা করার প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো যে পাল্টা আপত্তি দেওয়া কি বাধ্যতামূলক কিনা? না, পাল্টা আপত্তি দেওয়া বাধ্যতামূলক না। পাল্টা আপত্তি দিতেও পারে, নাও পারে, এগুলো কথা। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পাল্টা আপত্তি দায়েরের সময়। এখানে আসেন, দেখেন পাল্টা আপত্তি দায়েরের সময় আপিল শুনানির জন্য ধার্য দিন সম্পর্কে প্রতিবাদী বা তার উকিলের প্রতি, আন্ডারলাইন করবেন, এটা ইম্পর্টেন্ট, নোটিশ জারির তারিখ হতে মূল মামলায় বিবাদী পায় সমন আর আপিলে প্রতিবাদী পায় নোটিশ। কি বলেন? মূল মামলায় বাদী যদি মামলা করে বিবাদী বরাবর যায় সমন,
আর আপিল করলে প্রতিবাদী বরাবর যায় নোটিশ যে আপনার বিরুদ্ধে একটা আপিল দায়ের করা হয়েছে। তাহলে আপিল শুনানির দিন ধার্য দিন সম্পর্কে প্রতিবাদী বা তার উকিলের প্রতি নোটিশ জারির তারিখ হতে 1 মাসের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, 1 মাসের মধ্যে আপিল আদালত পাল্টা আপত্তি দায়ের করতে পারে আপিল আদালতে। তাহলে পাল্টা আপত্তি দাখিলের সময় কতদিন? 1 মাস। কবে থেকে? প্রতিবাদী বা উকিলের প্রতি নোটিশের পর থেকে। বা আপিল আদালত পাল্টা আপত্তি দাখিলের জন্য অতিরিক্ত সময় মঞ্জুর করলে উক্ত মঞ্জুরিকৃত সময়ের মধ্যে পাল্টা আপত্তি দাখিল করতে পারে। এই হলো কথা। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন যে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোথায় ক্রস অবজেকশনের বিধান আছে? ক্রস অবজেকশনের বিধান আছে কোথায়? 41 আদেশের 22 বিধি। বাংলাদেশ বার কাউন্সিলে কখনোই প্রশ্ন আসে নাই। তো আপনাদের জন্য যেটা আসতে পারে যতটুকু মনে রাখবেন, এত বিস্তারিত পড়ার প্রয়োজন নাই, যে আপিলের মেমোর বিপরীতে প্রতিবাদী যেটা জমা দেয় সেটাকে বলে পাল্টা আপত্তি বা ক্রস অবজেকশন। ক্রস অবজেকশন দেওয়া বাধ্যতামূলক না। ক্রস অবজেকশনের সময় কতদিন? নোটিশ পাওয়ার পর থেকে কতদিন? 1 মাস। ক্লিয়ার? সেলফ প্র্যাকটিসে এখানে অনেক প্রশ্ন আছে। আমরা ওই যে গতদিন যেটা পড়ছি সেই ধারাবাহিকতায় প্রচুর প্রশ্ন আছে, এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন, এগুলো মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। তো সরাসরি চলে আসবেন আমরা ওই আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতের ক্ষমতা, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট। দেখেন, মনে করাই দেই যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল করা যায় কয়টা আদালতে? 4টা। 2টা আদালতে আপিল করা যায়। 2টা আদালত হলো কি কি? 1 নাম্বার হলো জেলা জজ, 2 নাম্বার হলো হাইকোর্ট বিভাগ। যে সকল আপিল মানে মামলার মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত, সেই ক্ষেত্রে আপিল হবে কার কাছে? জেলা জজ। আর 5 কোটি টাকার বেশি হলে আপিল হবে কোথায়? এই হলো কথা। এখন আমরা একটু পড়ি, দেখেন আপিল আদালতের ক্ষমতা, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট। আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 107 ধারায় উল্লেখ করা হয়েছে। এবং কত ধারা? 107 ধারা। এবং এই সকল ক্ষমতা সম্পর্কিত বিস্তারিত বিবরণ আদেশ 41, এটা প্রয়োজন নাই। আমরা সরাসরি চলে আসি আপিল আদালতের ক্ষমতা। এখন প্রশ্ন হলো আপিল আদালতের ক্ষমতা কি? আচ্ছা, আমরা আপিল কেন করি বলেন তো? আপিল করি যে আমার বিচারিক আদালতে সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত আমার মনোপুত হয় নাই, এই সিদ্ধান্ত আমি বাতিল বা পরিবর্তন চাই, এটারই বলে তো আপিল। নাকি? এখন আপিল আদালতে যখন আমি আপিল করব, আপিল আদালত কি কি করতে পারে? আপিল আদালত ওই বিষয়টা ইচ্ছা করলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। মানে হয় আমি যা চাইছি আমারে তাই দেবে, বা আমি যা চাইছি আমারে তা না দিয়ে উনি মোটামুটি ওই বিষয়টা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। কখনো কখনো উনি যদি মনে করে যে না, এই বিষয়টা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার আগে এই বিষয়ে আরো বিচার করা দরকার, তাহলে নিম্ন আদালতে পাঠাতে পারে, রিমান্ডে। হ্যাঁ, আসতেছি সেই অর্থ। কখনো কখনো অন্যান্য আরো অনেক কিছু পারে। তো সেটা যদি আমরা দেখি আপিল আদালতের ক্ষমতা, প্রথমে দেখেন কোন মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, টু ডিটারমাইন এ কেস ফাইনালি, মানে আপিল আদালত কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। এটা পাশে লেখেন বিধি 24, বিধি 24। আচ্ছা, তো কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, এই কথাটার অর্থ হলো যে আপিল আদালতে যা চাইছেন উনি আপনার পক্ষে দেখ বিপক্ষে দেখ ওই বিষয়টা চূড়ান্ত ভাবে মীমাংসা করে দিছে। এটা হলো কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা, বিধিগত 24। এরপরে দেখেন কোন মোকদ্দমা পুনঃপ্রেরণ করা, টু রিমান্ড এ কেস, পাশে লেখেন বিধি 23, বিধি 23। রিমান্ড অর্থ কি? রিমান্ড মানে হলো ফেরত পাঠানো। আমরা বাস্তবে যখন ফৌজদারি মামলায় শুনি যে অমুক আসামির রিমান্ড চাইছে,
রিমান্ড চাওয়া অর্থ হলো একটা ভীতিকর অবস্থা। রিমান্ড মানে আমরা সাধারণত ভেবে নেই যে রিমান্ডে বোধহয় তারে বোধহয় আজকে খবর আছে, তারে বোধহয় আজকে অত্যাচার করবে। বাট রিমান্ড অ্যাকচুয়ালি ফৌজদারি যে রিমান্ড সেটা হলো যে যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করে, পুলিশ ওই ব্যক্তিকে সর্বসাকুল্যে তার কাছে রাখতে পারবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হয়। এখন পুলিশের যদি মনে হয় যে ওই আসামিরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, কিন্তু ওই আসামি তো আছে কারাগারে, এখন পুলিশ ইচ্ছা করলে এই কারাগারের তারা থানায় আনতে পারবে না। এই জায়গায় ম্যাজিস্ট্রেটের কি লাগবে? অনুমতি লাগবে। তখন ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে কারাগার থেকে ফিরাইয়া ফেরত পাঠাবে তারে কোথায়? থানায়। থানায় পুলিশের কাছে। এই যে ফেরত পাঠালো ম্যাজিস্ট্রেট তারে পুলিশের কাছে, আবার কি ফেরত পাঠালো, এটা বলে পুলিশ রিমান্ড, পুলিশের কাছে ফেরত পাঠানো। বুঝতে পারছেন? আর এই জায়গায় যে রিমান্ড, এই রিমান্ড হলো মামলা ফেরত পাঠাইছে, আপিল করছেন, আপিল করার পর আপিল আদালত ওই সেম মামলা আবার বিচারিক আদালতে ফেরত পাঠাইছে, তো তুমি আরো এই জায়গাটা বিচার করো, বিচার করে পরে আমার কাছে পাঠাও। তাহলে দেওয়ানির ক্ষেত্রে আপিল আদালতের রিমান্ড হলো আপিল আদালত কি ফেরত পাঠাইছে? মামলা। কিসের জন্য? পুনঃবিচারের জন্য, আবার বিচার করার জন্য। আর ফৌজদারির ক্ষেত্রে কি রিমান্ড? আসামিরে ফেরত পাঠাইছে কার কাছে? পুলিশের কাছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই কোন মকদ্দমা পুনঃপ্রেরণ করা টু রিমান্ডে কেস কত বিধি আছে? 23 বিধি। বিচার্য বিষয় গঠন এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ। কোন বিষয়ে বিচার্য বিষয় গঠন করতে পারে এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ করতে পারে। টু ফ্রেম ইস্যুস এন্ড রিফার দেম ফর ট্রায়াল। এটা পাশে লেখেন বিধি 25। বিধি 25। তারপরে দেখেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। সাধারণত কোন মামলায় সাক্ষ্য গ্রহণ এই যাবতীয় যে কাজবাজ আছে এই কাজগুলো করে কে? এই কাজগুলো করে হচ্ছে আপনার বিচারিক আদালত, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। আপিল আদালতের কাজ কিন্তু সাক্ষ্য গ্রহণ না। কিন্তু যদি কখনো আপিল আদালত মনে করে যে এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল কিন্তু সাক্ষ্য গ্রহণ করে নাই, তাহলে আপিল আদালত নিজেই সাক্ষ্য গ্রহণ করতে পারে বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কাউরে নির্দেশ দিতে পারে। তাহলে আমরা এখানে মনে রাখবো যে দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালতের ক্ষমতা আছে কত ধারায়? 107 ধারায়। কয়টা ক্ষমতা? 4টা ক্ষমতা। কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে 24 বিধি। পুনরায় ফেরত পাঠাইতে পারে বিচারের জন্য 23 বিধি। অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে বিচারের জন্য পাঠাইতে পারে 25 বিধি। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা গ্রহণের জন্য তলব করতে পারে, এটার পাশে লেখেন বিধি 27 এবং 28। বিধি 27 এবং 28। তাহলে আপিল আদালতের ক্ষমতা কয়টা? 4টা। এবং এখানে একটু সংক্ষেপে লিখে রাখেন ফৌজদারি কার্যবিধি 423, মানে ফৌজদারি কার্যবিধিতে আপিল আদালতের ক্ষমতা আছে 423 ধারায়। 400 সিআরপিসি তে লিখে রাখেন 423। সিআরপিসি তে লিখে রাখবেন 423। ওই যে আমরা সামঞ্জস্য মানে মিলাই পড়ি, তুলনামূলক পড়ি, যে দেওয়ানি মামলায় আপিল আদালতের ক্ষমতা 107 ধারা। কয়টা ক্ষমতা? 4টা। আর ফৌজদারিতে আপিল আদালতের ক্ষমতা কত ধারা? 423 ধারা। তাহলে রিমান্ড কাকে বলে বলেন? কোনো কিছু কি করা? ফেরত পাঠানো, নাকি? রিমান্ড অ্যাকচুয়ালি রিমান্ড মানে কিন্তু ফেরত পাঠানো। কখনো আসামিরে ফেরত পাঠায়, কখনো মামলারে ফেরত পাঠায়। এই যে আমার কাছে যারা পুনরায় পড়তে আসছেন, একবার পড়ে বিরতিতে আবার আসছেন, তারা কিন্তু আমার কাছে রিমান্ডে আসছেন, মানে কি ফেরত আসছেন। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে না উবাইদুর সাহেব রিমান্ডে না, উনি আছে, উনি মানে চলে যায় নাই, কিন্তু যে নাইম গাজী পড়ে একবার বিরতি দিয়ে আবার আসছে, তাহলে নাইম গাজী আমার কাছে কিসে আসছে? রিমান্ডে আসছে। সেটা সেটা বলতেছি। তো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, আপিল ইজ এ কন্টিনিউশন অফ এ সুট। এই কথাটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা। আমরা যখন দেওয়ানি মামলা ধরি, দেওয়ানি মামলা আমরা শুরু করি আরজি দিয়ে, শেষ করি ডিক্রি দিয়া, মাঝে অনেকগুলো ধাপ আছে, বাট অ্যাকচুয়ালি ডিক্রি না, উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে আপিল ও দেওয়ানি মামলার একটা প্রক্রিয়া। কারণ আপিল হচ্ছে কায়েমি অধিকার। কায়েমি অধিকার মানে হলো যে অধিকার থেকে কাউরে বঞ্চিত করা যায় না। এখন আপনি যতই মামলা হারেন, আপনার আপিল করার অধিকার থাকবে। তো এই কারণে বলছে যে আপিল ইজ এ কন্টিনিউশন অফ এ সুট। এই বিধানটি
দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন ধারা বিশ্লেষণে অনুমিত? সো এটা দেখেন, এই যে কত ধারা, 107 ধারা। আমরা একটু ব্যাখ্যাটা দেখি। দেখেন, আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা, কারণ বিচারিক আদালতের সকল রুলস এবং পদ্ধতি দেওয়ানি কার্যবিধির 107 এবং 148 আদেশের আলোকে সমভাবে আপিল আদালতেও প্রযোজ্য হয়। দেখেন, মোহাম্মদ আতিকুর রহমান বনাম খান মোহাম্মদ আমির এবং অন্যান্য 2019 এডি এত ডিএলআর হবে, এএলআর হয়ে গেছে। যাই হোক, তো যাই হোক, এ হলো কথা। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, an appellate court shall have power to take additional evidence or to require such evidence to be taken। এই কথাটা বলছে কত ধারায়? 107। এই ইংরেজিটা দেখেন ভালো করে, an appellate court shall have power to take additional evidence। an appellate court মানে একটা আপিল আদালতে shall have power, ক্ষমতা আছে বা থাকবে, power to take additional evidence, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার, or to require such evidence to be taken, অথবা এই এভিডেন্স গ্রহণের নির্দেশ দেওয়ার। কত ধারায় আছে? 107। এখন আমরা ওই যে 107 এর লাস্টের পয়েন্টটা দেখেন, এটা বলছে 107। যাই হোক, আমরা এর পরের প্রশ্নটা পড়ি। দেখেন যে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালতে মোকদ্দমা রিমান্ডে প্রেরণ করেন? 107 ধারায়। বলতে পারেন যে ফৌজদারি কার্যবিধিতেও আপিল আদালত রিমান্ডের ক্ষমতা প্রয়োগ করে, কত ধারায়? ফৌজদারি কার্যবিধিতেও আপিল আদালত রিমান্ডের ক্ষমতা প্রয়োগ করতে পারে, 423 ধারা। আপিল আদালতের ক্ষমতা যে জায়গা আছে ওই জায়গাও রিমান্ড আছে, ওই জায়গাও রিমান্ড আছে। আর এমনিতে আমরা যে রিমান্ড বুঝি পুলিশের কাছে ফেরত পাঠানো, ফৌজদারিতে এই রিমান্ড কোথায় কোথায় আছে? 167(2) আছে, 344 আছে। 167(2) হলো তদন্ত পর্যায়ে, আর বিচারিক পর্যায়ে কত? ধন্যবাদ। এখন আমরা চলে আসি আপিল আদালতের দ্বিতীয় ক্ষমতা, 41 আদেশের 23 বিধির মোকদ্দমা পুনঃ প্রেরণ করা, টু রিমান্ড এ কেস, মোকদ্দমা পুনঃ প্রেরণ করার। এখানে একটু বুঝেন যে প্রশ্ন হলো যে আমি তো আপিল করছি, আমি বিচারিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করছি, এখন যা করার আপিল আদালত করুক, কিন্তু ওনার এই মামলা আবার বিচারিক আদালতে ফেরত পাঠানোর দরকার কি? এই প্রশ্ন আসে না? এটার উত্তর হলো যে কিছু কিছু ক্ষেত্রে কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে মানে প্রাথমিকভাবে নিষ্পত্তি হয়, সেই ক্ষেত্রে আদালত ওই মামলাটা বিচারিক আদালতে ফেরত পাঠায়, নাহলে এই মামলায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি শুধু উদাহরণ দিই, এরকম দেখেন যে একটা মামলা, দেওয়ানি মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে, এরপর সমন, লিখিত জবাব, বিচার্য বিষয় গঠন 30 ধারা, তারপরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, রায়, ডিক্রি, তারপর ডিক্রির বিরুদ্ধে করে কি? আপিল। এখন এই মামলায় এই যে ডিক্রি দিল, এই ডিক্রির বিরুদ্ধে আপিল করলো, মানে এই মামলায় সাক্ষ্য গ্রহণ টন কিন্তু সবকিছু কি হইয়ে ডিক্রিটা হইছে, বুঝেন কিনা? এখন কিছু মামলা আছে যে মামলায় সাক্ষ্য গ্রহণ টন কিছু হয় নাই, তাও ডিক্রি হতে পারে। ওই যে আরজি খারিজ, আরজি খারিজ হলো যে আপনি 4টা কারণে আরজি খারিজ হয় 7 আদেশের 11 বিধিতে। মোকদ্দমার কারণ নাই, কোর্ট ফি দেন নাই, মূল্যমান কম লিখছেন, আইন দ্বারা বারিত। এখন দেখা গেল আপনি মামলা করছেন, ওই মামলাটা আইন দ্বারা বারিত, তাহলে আপনি আরজি দাখিলের সাথে সাথেই তো 1 তারিখ পরে আরজি কি করে দিবে? খারিজ করে দিবে। ওই মামলায় তো বিচার্য বিষয় গঠন টঠন, সাক্ষ্য গ্রহণ টন কি কিছুই কিন্তু হয় নাই। এখন আমরা জানি আরজি খারিজ যদি হয় প্রতিকার কি? আপিল। আমি যে আপিল করছি, আপিল আদালত ধরেন আমার আরজি খারিজের সিদ্ধান্ত বাতিল করলো, বললো যে না, এর আরজি খারিজ হবে না, ঠিক আছে। তাহলে উনি বাতিল করলেই এখন কি মামলা তো কিছু হয়েছে? বিচার টিচার কিছু হয়েছে? হয় নাই। তাহলে এই মামলা বিচারের জন্য আপিল আদালত ফেরত পাঠাবে কোথায়? বিচারিক আদালতে, যে তুমি যা আপিল, যে কারণে আপিল করছিল সেটা হয়েছে, এখন তুমি আগের মতো বিচার টিচার কর। বুঝতে পারছেন? তাহলে যদি কোনো মামলা প্রাথমিক ক্ষেত্রে নিষ্পত্তি হয়, প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল আদালত ওই মামলাটা পুনরায় বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। এই যে পুনরায় বিচারের জন্য আপিল আদালত থেকে কোন মামলা বিচারিক আদালতে গেল, এটারে বলে কি? রিমান্ড। এটা আছে 107 খ আর 41 আদেশের 23 বিধি, বলা যাবে না 41 আদেশের 23, 41 আদেশের 23। এই যে দেখেন
107 ধারায় আপিল আদালতকে কোন মকদ্দমা পুনঃপ্রেরণের ক্ষমতা দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 41-23 এবং 25 বিধিতে উল্লেখ করা হয়েছে। মামলা বিচারের সময় নিম্ন আদালত কোনো গুরুত্বপূর্ণ বিষয়, আন্ডারলাইন করেন, গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে তা বিবেচনা করার জন্য বা গোল দিবেন প্রাথমিক প্রশ্নে প্রিলিমিনারি পয়েন্টসে নিষ্পত্তি করে থাকলে আপিলে সেই সিদ্ধান্ত বাতিল হলে। প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি মানে হলো আরজি খারিজের বিরুদ্ধে আপিল করছে, এখন আদালত আরজি খারিজের ডিক্রি বাতিল করে দিছে, তাহলে সেই ক্ষেত্রে আপিল আদালত মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পুনঃপ্রেরণ করতে পারে। প্রতিকার দেখেন, এখন কোন মামলা যদি রিমান্ডে পাঠায়, আপিল আদালত ওই মামলা ফেরত পাঠাইছে পুনরায় বিচারের জন্য বিচারিক আদালতে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার দেখেন 23 বিধির অধীন আপিল আদালত মকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়, কারণ এই যে রিমান্ডে পাঠাইলো এটা একটা আপিলযোগ্য আদেশ। সো 41 আদেশের আমরা 3টা বিধি মনে রাখবো, 3টা বিধি আপিল। গতদিন পড়ছিলাম 41 আদেশের 19 যদি নামঞ্জুর হয়, কতদিন পড়ছিলাম 41 আদেশের 21 যদি নামঞ্জুর হয়, আর একটা হলো 41 আদেশের কত 23 রিমান্ডে পাঠালে। এখন যদি বলেন স্যার রিমান্ডে তো পাঠাইছে, এখন আপিলটা কে করবে? যে সংক্ষুব্ধ সে, যে আপিলকারী সেও সংক্ষুব্ধ হইতে পারে, যে প্রতিবাদী সেও সংক্ষুব্ধ হতে পারে। এরপরে চলে আসেন 41 আদেশের 25 বিচার্য বিষয় গঠন এবং বিচারে প্রেরণ, ফ্রেমিং ইস্যুস এন্ড রেফার ফর ট্রায়াল। এই জায়গা বানান আছে TRAIL, অ্যাকচুয়ালি হবে TRIAL, ট্রায়াল। ভাই এখানে একটা বিষয় দেখেন যে আদেশ 41-এর 25 বিধি অনুযায়ী আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করে তা বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। অ্যাকচুয়ালি বিচার্য বিষয় গঠনের দায়িত্ব কার জানেন? বিচার্য বিষয় গঠনের দায়িত্ব বিচারিক আদালতে। এখন আপিল করছে, আপিল করার পর মনে হয়েছে এই জায়গা বিচার্য বিষয় গঠন করার দরকার ছিল, কিন্তু বিচারিক আদালত করে নাই, তখন উনি আবার গঠন করে এটা বিচারের বিচারিক বুঝতে পারছেন? তাহলে আমার 23-এও ফেরত পাঠাচ্ছে, 25-এও ফেরত পাঠাচ্ছে। এখন 23-এর ফেরত আর 25-এর ফেরতের বিরুদ্ধে ক্ষেত্রে পার্থক্য কি? দুইটাই তো ফেরত। 23-এর ফেরত হলো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়েছে, এটা হলো তাহলে ফেরত পাঠাচ্ছে 23-এ। আর 25-এ যে এটা হলো যে সব কিছু হয়েছে, বাট আদালতের মনে হয়েছে একটা বিষয় বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, কিন্তু আপিল আদালত সেটা করে নাই, তখন বিচার্য বিষয় গঠন করে আবার ফেরত পাঠাচ্ছে, এটা কততে? 25-এ। এই যে দেখেন, যে আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে সেই আদালত কোনো বিচার্য বিষয় প্রণয়ন করতে বা বিচার করা হতে বা কোনো ঘটনাগত বিষয় নির্ধারণ করা হতে বিরত থাকলে আপিল আদালত মকদ্দমাটি সঠিক সিদ্ধান্তের জন্য যে সকল বিচার্য বিষয় গঠন প্রয়োজনীয় বলে মনে করে সেই সকল বিচার্য বিষয় গঠন করে আদালত বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। এখন তাহলে আমরা বলতে পারি 23 এবং 25-এর পার্থক্য কি? কোন মামলা যদি প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয় তখন আপিল আদালত রিমান্ডে পাঠায় 41 আদেশের 23-এ, আর অন্যান্য যদি নতুন করে বিচার্য বিষয় গঠন করে তাহলে ফেরত পাঠায় 41 আদেশের 25-এ। এই হলো 23 আর 25-এর পার্থক্য। আমরা চলে আসি আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য প্রদান, মানে আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, 41 আদেশের 27 বিধি। আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, এখানে আন্ডারলাইন করেন প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট। এডিশনাল এভিডেন্স রিলেটেড ইংরেজি 2টা লাইনের প্রশ্ন আসবে। যদি বলে প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট তাহলে 41 আদেশের 27 বিধি। আর যদি বলে an appellate court shall have power to take additional evidence or requires such evidence to be taken তাহলে হবে 107। বুঝেন কিনা? আপনি একটা মনে রাখলেই পারবেন, যদি আসে প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স, প্রোডাকশন শব্দটা দিয়ে, তাহলে 41 আদেশের কত বিধি? 27। আর প্রোডাকশন ছাড়া shall have power to take additional evidence তাহলে 107। বুঝছেন? এভাবে প্রশ্ন আসবে যে প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট কোথায় আছে? 107 ও অপশনে আছে, 41 আদেশের 27 ও আছে। কত হবে? 41 আদেশের 27। এখন দেখেন আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা 107 ধারায় দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে তা 41 আদেশের 27 বিধিতে বলা হয়েছে। আপিলের পক্ষগণ আপিল আদালতে গোল দিবেন মৌখিক বা দালিলিক কোন প্রকার অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের অধিকার হবে না। মানে আপিল আদালতে তো অ্যাকচুয়ালি কাজ না সাক্ষ্য গ্রহণ করা, কিন্তু যে আদালতের ডিক্রি হতে আপিল দায়ের করা হয়েছে সেই আদালত এরূপ কোন সাক্ষ্য যা গ্রহণ করা উচিত ছিল
কিন্তু আদালত গ্রহণ করতে অস্বীকার করেছিল, সেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। আপিল আদালত যদি দেখে যে একটা বিষয়ে বিচারিক আদালতের সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, বাট বিচারিক আদালত সেই বিষয়টা ইগনোর করে গেছে, তাহলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এছাড়া দেখেন রায় প্রদানের সুবিধার্থে আর যে ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়, এই হলো কথা। বিধি 28টা একটু লেখেন, দেখেন বিধি 28, বিধি 28 আপিল আদালত স্বয়ং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে। আপিল আদালত স্বয়ং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে বা অন্য কোনো আদালতকে নির্দেশ দিবে। তাহলে আপিল আদালত স্বয়ং মানে নিজেই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে, বা উনি নিজে না করিয়া অন্য কোনো আদালতেও কি দিতে পারে, নির্দেশ দিতে পারে। প্রতিকার দেখেন, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কোনো আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোনো আদেশ আপিলযোগ্য না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। আপিল আদালতের 107 ধারায় কয়টা ক্ষমতা? 4টা। এই 4টার মধ্যে কোনো মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, কোনো মামলা পুনঃবিচারে ফেরত পাঠাইতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, আর হলো নতুন বিচার্য বিষয় গঠন করতে পারে। এই 4টার মধ্যে শুধুমাত্র একটাই হলো আপিলযোগ্য আদেশ, সেটা হলো 41 আদেশের 23, 41 আদেশের 23। আর বাদ বাকি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করলেও রিভিশন, পুনরায় বিচার্য বিষয় গঠন করে ফেরত পাঠাইলেও কি রিভিশন, আর আপনার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার কি দরকার, এটার বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। এ হলো কথা। তাহলে 41 আদেশের 23 বিধি একটা আপিলযোগ্য আদেশ। বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা গ্রহণ করতে পারেন? 41 আদেশের কত? 23। 2 নাম্বারটা দেখেন, কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 107 ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? মামলা পুনর্বিচারে প্রেরণ, এটা আছে। পুনর্বিচার প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন, এটা আছে। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, কিন্তু আরজি গ্রহণ কি 107-এ আছে? নাই, আরজি গ্রহণ 107-এ নাই। এ লেট কেন? আজকে তো সকালেও আসেন নাই। সকালে না আসলে তো বিকেলে যথাসময়ে আসবেন। কারণের কোনো অভাব নাই আপনার। ডোরেমনের গেজেট কেনেন, মাথায় ওই যে বাম্বু ক্যাপ্টার লাগাই চলে আসবেন। আচ্ছা দেখেন, তাহলে এই ছিল আপনার আপিল আদালতের ক্ষমতা। পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায়, যে আপিল আদালতের ক্ষমতা, দেওয়ানি কার্যবিধির অধীন আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, অথবা এইভাবে আসে যে আপিল আদালত কোন কোন পরিস্থিতিতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, অথবা এইভাবে আসে রিমান্ড কি, আপিল আদালত কখন কোন মামলা পুনর্বিচারের জন্য রিমান্ডে পাঠাতে পারে, দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে আলোচনা করুন। তো এই হচ্ছিল আমাদের 41 আদেশ, আপিল আদালতের ক্ষমতা। আমরা একটু নামাজের বিরতিতে যাব, এরপরে আমরা 43 আদেশ পড়া শুরু করব। আজকে ইনশাল্লাহ দেওয়ানি কার্যবিধি শেষ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তো নামাজ পড়ে আসি। আর আমাদের এসিটা চালাইতে পারতেছি না, হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম। এসি যদি চালাই সাথে সাথে কারেন্ট চলে যাবে, তখন ফ্যানও থাকবে না। সো সামথিং ইজ বেটার দেন নাথিং, অ্যাট লিস্ট ফ্যানের বাতাস থাক। দেখেন দেখেন আদেশ হতে আপিল, এতক্ষণ আমরা যা পড়ছি আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, আদি ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করেছে 41, আদেশে 96 থেকে 99 ধারা। এখন দেখেন আদেশ হতে আপিল, আদেশ হতে আপিল যেটা অ্যাপিল ফ্রম অর্ডার, আদেশ কত? 43। সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না, কিন্তু আদেশটি যদি আপিলযোগ্য আদেশ হয় তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 104 ধারায়, কত ধারায়? 104 ধারায়, এবং 43 আদেশে আপিলযোগ্য আদেশের তালিকা উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 104 ধারায়। কত আদেশে? 43 আদেশে আপিলযোগ্য আদেশের তালিকা উল্লেখ করা
হয়েছে। দেওয়ানি কার্যবিধির অধীন আদালত কর্তৃক প্রদত্ত কোন আদেশ যদি 104 ধারায় অথবা 43 আদেশে উল্লেখিত কোন আপিলযোগ্য আদেশ হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। সো প্রাথমিকভাবে আপনি মনে রাখবেন যে আপিলযোগ্য আদেশের তালিকা, এটা ধারার কথা যদি বলে কত ধারা 104, আর যদি আদেশের কথা বলে 43 আদেশ। তো সর্বপ্রথম আমরা দেখি যে যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 104 ধারায় অ্যাকচুয়ালি কি কি আছে। 104 ধারা অনুযায়ী নিম্নোক্ত আদর্শমের বিরুদ্ধে আপিল করা যায়। প্রথমে দেখেন 1 নাম্বার কতে 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। এটা আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? 35 কতে কম্পেনসেটরি কস্ট হলো 50,000, আগে ছিল 20,000, বর্তমানে কত? 50,000। তাহলে কম্পেনসেটরি কস্টের বিরুদ্ধে আপিল করা যায় কত ধারায়? 104 ধারা। বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন বাদী অপর্যাপ্ত কারণে আটক, ক্রোক বা নিষেধাজ্ঞার আবেদন করলে 95 ধারার অধীন বিবাদী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। এই ক্ষেত্রে বাদী মোকদ্দমায় পরাজিত হলে এবং আদালত যদি মনে করে বাদী অপর্যাপ্ত কারণে আটক, ক্রোক বা নিষেধাজ্ঞার আবেদন করেছে, তাহলে আদালত বাদীকে সর্বোচ্চ আন্ডারলাইন করবেন 10,000 টাকা ক্ষতিপূরণ বিবাদীকে প্রদানের আদেশ দিতে পারে। এরূপ ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধেও আপিল করা যায়। আমি একটু ব্যাখ্যা দিই। গতদিন আমরা যখন 39 আদেশ পড়তেছিলাম, 39 আদেশে আপনার এবং মনে আছে কিনা আপনাদের 95 ধারায় যে বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আসছে, বাদীর পক্ষে ক্রোকের আদেশ আসছে, বাদীর পক্ষে আটকের আদেশ আসছে, তাহলে এগুলো কার বিপক্ষে গেছে? বিবাদীর বিপক্ষে। কিন্তু মূল মামলায় বাদী হারছে, মূল মামলায় বাদী হারছে। তাহলে বিবাদী বলবে যে ইওর অনার, মূল মামলায় তো ঠিকই এই সুবিধাগুলো বাদী নিছে, কিন্তু মানে মূল চলাকালীন সময়, কিন্তু মূল মামলায় তো বাদী হেরে গেছে। তাহলে আমি তো ওই সময় ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি এখন ক্ষতিপূরণ চাই। 95 ধারায় বলা আছে কত টাকা? 10,000। এখন বাদীরে যদি বলে বাদী তুমি 10,000 ক্ষতিপূরণ দিবা, তাহলেও প্রতিকার কি? বাদীর প্রতিকার কি? আপিল। কত ধারায়? 104। তাহলে আমি মনে রাখবো 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধেও প্রতিকার আপিল, আর 95 ধারায় যে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000, এটার বিরুদ্ধেও কি? আপিল। আর একটা কথা শুনে রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পরীক্ষায় দিতে পারে, সেটা হলো ডিক্রির বিরুদ্ধে বলে ডিক্রি সমান সমান আপিল, আর আদেশ সমান সমান মিসেলেনিয়াস আপিল, বিবিধ আপিল। মানে যদি কোথাও বলা থাকে যে বিবিধ আপিল অর্থ কি? ডিক্রির বিরুদ্ধে আপিল নাকি আদেশের বিরুদ্ধে আপিল? আদেশের বিরুদ্ধে আপিল। বুঝছেন? মিসেলেনিয়াস আপিল বা মিস আপিল, বিবিধ আপিল, বাংলা হলো বিবিধ আপিল। আদেশের বিরুদ্ধে যে আপিল, সেই আপিলটারে বলে মিসেলেনিয়াস আপিল, সংক্ষেপে বলে মিস আপিল, আর বাংলায় বলে বিবিধ আপিল। আর শুধু আপিল যদি কোথাও লেখা থাকে, তাহলে আমি ধরে নেব ওটা কিসের বিরুদ্ধে আপিল? ডিক্রির বিরুদ্ধে আপিল। বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া আর একটা দেখেন, ডিক্রি জারিতে গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ব্যতীত এ আইনের যে কোনো বিধানের অধীন জরিমানা আরোপ কিংবা কোনো ব্যক্তিকে গ্রেফতার, মানে ডিক্রি জারি মামলায় গ্রেফতার ছাড়া অন্য কোনো সময় যদি তারা গ্রেফতার করে, যেরকম রায়ের পূর্বে আটক করে 38 আদেশের 4, তারপরে ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে গ্রেফতার করে 39 আদেশের 2 এর 3, এই ক্ষেত্রেও প্রতিকার হলো কি? আপিল। কত ধারায়? 104। এই যে দেখেন, ডিক্রি জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ব্যতীত এই আইনের যে কোনো বিধানের অধীনে জরিমানা আরোপ কিংবা কোনো ব্যক্তিকে গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটক করার আদেশ, যেমন আন্ডারলাইন করেন 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে দেওয়ানি কারাগারে আটকের আদেশ বা 39 আদেশের 2 এর 3 বিধির অধীন দেওয়ানি কারাগারে আটকের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আমি আপনাদের এই পর্যন্ত যারা অ্যাডভোকেট হয়েছে গোপালগঞ্জ কোর্টে, আমাদের এখান থেকে খানলো একাডেমির আল্লাহর রহমতে 100 জনের বেশি আছে, ঠিক আছে? তো তাদের ক্লাস অনলাইনেও আমাদের আল্লাহর রহমতে অনেক আছে। তাদের সবসময় বলি যে আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি এই যে আমরা প্রিলি বই পড়তেছি, এই প্রিলি বই পড়েই প্রিলি লিখিত ভাইবা পাস করা সম্ভব। যদিও আমরা লিখিতর জন্য আলাদা দিক নির্দেশনা দেই, ভাইবার জন্য দিক নির্দেশনা দেই, বাট আপনি যদি এই বইটা ভালোভাবে ফলো করেন, তখন পরীক্ষা আসছে যে আদেশের বিরুদ্ধে আপিল আলোচনা করো, আমি জানি আদেশের বিরুদ্ধে আপিল আছে কত? 104 ধারায় আর 43 আদেশে। তাহলে 104 ধারাটা যদি আপনি মনের মধ্যে গেঁথে ফেলতে পারেন যে 35 কতে ক্ষতিপূরণমূলক খরচ আদেশ দিলে আপিল করতে হবে 104 ধারায়, তারপরে 95 ধারায় ক্ষতির পূরণের আদেশ দিলে আপিল করতে হবে কত ধারায়? 104 ধারায়। ডিক্রি জারির মামলা ছাড়া অন্য কোনো সময় যদি কাউরে গ্রেফতার করে, যেরকম রায়ের পূর্বে গ্রেফতার করলে
বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে গ্রেফতার করলে সেই ক্ষেত্রেও আপিল হবে কত ধারায়? 104। এই যে আপনি ধারাটা ঠিক রেখে বাদ বাকি কথাগুলো লিখবো কিভাবে? নিজের ভাষায়, তাইলেই হয়ে যাবে। বুঝছেন? এখন আমাদের এই পরিমাণ পড়া পড়তে হবে, যে কারণে আপনারা গতানুগতিক যে পড়ালেখা করে আসছেন, মুখস্থ করলে আমি মুখস্থ করারে আপনি মুখস্থ করার নিরুৎসাহিত করি, কারণ আপনি মুখস্থতে এত করতে পারবেন না, সবার তো মুখস্থ শক্তি এক না, আর আপনার প্রশ্ন তো সমস্যামূলক প্রশ্ন আসবে, আপনি যদি না বুঝেন তাহলে তো আপনি লিখতে পারবেন না। এজন্য যে জিনিসটা পড়বেন চেষ্টা করবেন বারবার মনের মধ্যে মনে রাখার, যে আমার ভাষায় আমি কতটুকু পারি আর। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, আপিলে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। আপিলে যে আদেশটা দিছে সেই আদেশের বিরুদ্ধে আবার কি করা যাবে না? আপিল করা যাবে না। তাইলে দুইবার আপিল হয়ে যায়, আর দেওয়ানিতে দুইবার আপিল। নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার পাসড ইন আপিল আন্ডার দিস সেকশন। ধারা কত? 104-এর 2। এখন আমরা চলে এসে আদেশ 43। আদেশ হতে আপিল, আপিল ফ্রম অর্ডার, এখানে হাইপেন দিয়ে লেখেন 25টি। তাহলে আপিলযোগ্য আদেশ কয়টা? 25টা তো আমরা পড়বো, বাট এই ছকে মোট কয়টা আদেশ আছে গোনেন তো, আপনারা একজন গোনেন। আমি সিরিয়াল স্যার, আপনারা একটু গোনেন যে কয়টা আদেশ আছে। আঠাশটা। কথা কাজের মিল নাই। ভিতরে যাই বলবে 43 আদেশে মোট আপিলযোগ্য আদেশ 25টা, আর এই জায়গায় দেখবেন কয়টা? 28টা। তখন মনের মধ্যে একটা সন্দেহ উদ্রেক হবে যে আসলে তাহলে কি 28টা না 25টা? অ্যাকচুয়ালি আপিলযোগ্য আদেশ কয়টা? 25টা। তো এই 28টার মধ্যে থেকে 25টা আমরা সিলেক্ট করে দিই। দেখেন এই বাম পাশে এক লেখেন, 7 আদেশের 10 বিধি আছে না, এটার পাশে এক লেখেন, এক। তাহলে প্রথম যে আপিলযোগ্য আদেশ সেটা কি? 7 আদেশের 10 বিধি। এবং 7 আদেশ বিস্তারিত করবো না, জাস্ট সংক্ষেপে বলে দেয়, এটাই মনে রাখতে হবে। যারা 7 আদেশের 10, আমি একটু মনে করাই দিই, 7 আদেশের 10-এ আছে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যদি আপনি মামলা দায়ের করেন, আপনার আর্জি দেবে ফেরত, আর্জি ফেরত। আর আর্জি ফেরতের বিরুদ্ধে আর্জি ফেরত দেয় 7 আদেশের 10 বিধিতে। আর্জি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। তাহলে 7 আদেশের 10-এর ক্ষেত্রে আপিল করবে কে? বাদী। 8 আদেশের 10 আছে না, এটার বাম পাশে লেখেন 2। বাম পাশে কত লিখবেন? 2। এটার অর্থ কি? 8 আদেশের 10-এ কি আছে আমি একটু মনে করাই দিই। ওই 8 আদেশের 9-এ আছে সাবসিকুয়েন্ট প্লিডিংস। যে কোনো সময় আদালত বাদী বা বিবাদীর কাছে অতিরিক্ত লিখিত জবাব চাইতে পারে। এই অতিরিক্ত লিখিত জবাব যে দিতে ব্যর্থ হবে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। যদি বাদী দিতে ব্যর্থ হয় বাদীর বিরুদ্ধে রায়, বিবাদী দিতে ব্যর্থ হলে বিবাদীর বিরুদ্ধে রায়। এই যে রায় ঘোষণাটা করে, এটা হলো 8 আদেশের 10 বিধিতে। তো 8 আদেশের 10 বিধির বিরুদ্ধে তাহলে বাদী বা বিবাদীর প্রতিকার কি? আপিল। তাহলে এখানে 7 আদেশের 10-এ আপিল করতো বাদী, আর 8 আদেশের 10-এ আপিল করতেছে কে? উভয়। তাহলে বাদী বিবাদী উভয়। তাহলে আমরা পেলাম 7-এর 10, 8-এর 10। 9-এর 9 আছে না, এটার পাশে 3 লেখেন। পাইছেন? এই 9-এর 9-তে কি কাহিনী আছে? 9 আদেশের 8 বিধিতে আছে শুনানির দিন বাদী আসছে, কিন্তু বাদী আসে নাই, কিন্তু বিবাদী আসছে, তাহলে তার মামলা খারিজ করে দিতে পারে 9 আদেশের 8-এ। আর 9 আদেশের 8-এ যদি খারিজ করে, বাদী প্রতিকার খারিজ রদের আবেদন করা 9 আদেশের 9 খারিজ রদের আবেদন করে সে আদালতে বলছে যে রনার আমি অসুস্থ ছিলাম বা আমি এই কারণে আসতে পারি নাই, কিন্তু তার ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হয় না, আদালত ওই আবেদনও খারিজ করে দিছে। তাহলে 9-এর 9 নামঞ্জুর হইলে প্রতিকার হচ্ছে আপিল। কে করবে? বাদী। জি। চলে আসেন 9-এর 4, সরি 9-এর 13। এটার পাশে কত লিখবেন? 4। এই 9-এর 13 আপিলটা করে বিবাদী।
একতরফা ডিক্রি সম্পর্কে আছে 9 আদেশের 6 বিধিতে, শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, তখন বিবাদীর বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দেয় আদালত। একতরফা ডিক্রি দিলে যতগুলা প্রতিকার আছে এর মধ্যে একটা প্রতিকার হলো একতরফা ডিক্রি রদের আবেদন করা। এই যে একতরফা ডিক্রি রদের আবেদনটা যে করে 9 আদেশের 13-তে, এখন সে আদালতকে স্যাটিসফাইড করার চেষ্টা করছে যে আমি এই কারণে আসতে পারি নাই, তারপরেও 9 আদেশের 13 দরখাস্ত নামঞ্জুর করে দিছে, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল। 10-4 এটার পাশে 5 লেখেন এবং ভেতরে লেখেন উভয়ই। 10-4 আপিল বাদী বিবাদী উভয়ই করতে পারে। 10-4 কাহিনী মনে করাই দিই। বাদী বা বিবাদী পক্ষে তার আইনজীবী হাজিরা দিছে, এখন আদালত আইনজীবীর কোনো প্রশ্ন করছে, আইনজীবী উত্তর দিতে পারে না, তখন আইনজীবীর বলছে পক্ষরে হাজির করতে, পক্ষ হাজির হয় নাই, তাহলে রায় ঘোষণা করবে। বাদীর বিরুদ্ধেও হতে পারে, বিবাদীর বিরুদ্ধে হইতে পারে। তাহলে 10-4 যে রায় ঘোষণা করে এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। 11-21 এটার পাশে 6 লেখেন। ছয় লিখছেন? এটা উভয় পারে। একটু মনে করাই দিই যে যখন বিচার্য বিষয় গঠন হয়ে যায় তখন মামলার এক পক্ষ আর এক পক্ষের কাছে প্রশ্নমালার উত্তর জানতে চাইতে পারে, বা এক পক্ষ আর এক পক্ষের কাছে দলিল দেখতে চাইতে পারে। তখন যদি প্রশ্নের উত্তর না দেয়, তখন যদি দলিল না দেখায়, তাহলে বাদীর মামলা খারিজ করবে, বিবাদীর মামলা একটা আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাবে। তাহলে সেই ক্ষেত্রে তাদের প্রতিকার হলো 11-21 বিধির অধীনে আপিল করা। সো 11-21 যে আপিলটা কে করবে? বাদী বিবাদী উভয়। 16-10 আছে না? 16-10 পাশে লেখেন 7, এটা উভয় পারে। এটার কাহিনী মনে করিয়ে দিই। এটা হলো আদালত একজনকে সমন দিছে দলিল হাজির করার জন্য বা হাজির হওয়ার জন্য, বাট সমন পাওয়ার পরেও সে আসে নাই, তাহলে তারে গ্রেফতার করতে পারে, তারে সম্পত্তি প্রয়োগ করতে পারে, তারে 500 টাকা জরিমানা করতে পারে, তারে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। তাহলে এই আদেশটা দেয় হলো 16 আদেশের 12 বিধি অনুসারে, বাট আদেশটা দেয় 16 আদেশের 10 বিধিতে। তাহলে সেই ক্ষেত্রে যারা এই আদেশটা দিল তার প্রতিকার হচ্ছে আপিল। তাহলে 16 আদেশের 10 একটা আপিলযোগ্য আদেশ। 16 আদেশের 20 এটার পাশে 8 লেখেন। 8 লিখছেন? ও বই, সে সমন অনুসারে হাজির হয়েছে, এখন সে সাক্ষ্য দিবে না। বাদী বিবাদী আসছে বা সাক্ষীরা আসছে, এখন কি সাক্ষ্য দিবে না, তাহলে রায় ঘোষণা করবে। এটার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। 21 আদেশের 34 আছে না? এর পাশে 9 লেখেন। লিখছেন? 21 আদেশের 34 পাশে 9, এটা আমরা পড়ি নাই, প্রয়োজনও নাই। 51 আদেশের 57 এটা কোনো নাম্বার আসবে না, এটা আমরা পড়ি নাই, দরকারও নাই। 21 আদেশের 60 পাইছেন? 60 এটার পাশে 10 লেখেন। লিখছেন? এটা আমরা পড়ি নাই, দরকারও নাই। 21 আদেশের 61 এটার পাশে 11 লেখেন। বাম পাশে 21 আদেশের 61 এটার পাশে কত? 11। এটা আমরা পড়ি নাই, দরকারও নাই। 21 আদেশের 72 এবং 92 এটার পাশে 12 লেখেন। 21 আদেশের 72 এবং 92 কত লিখবেন? 12। এটা 72 আমরা পড়ি নাই, বাট 92 আমরা পড়ছি। 92টা আছে যে নিলাম রদের আবেদন করছে। নিলাম রদের আবেদন ওই যে আপনার ম্যাটেরিয়াল ইরেগুলারিটি এন্ড ফ্রড, গুরুতর অনিয়মের কারণে বা প্রতারণার কারণে নিলাম রদের আবেদন করছে। সো নিলাম রদের আবেদন করে 21 আদেশে 89 আর 90 বিধিতে, বাট মঞ্জুর বা নামঞ্জুর করবে 92 বিধিতে। সো এটা হলো একটা আপিলযোগ্য আদেশ। 22 আদেশের 9 এটার পাশে 13 লেখেন। 22 আদেশের 9 এটার পাশে কত লিখবেন? 13। এটা আমরা জানি ওই যে পক্ষগণের মানে মারা গেলে পক্ষগণ মারা গেলে যদি বৈধ প্রতিনিধি 90 দিনের মধ্যে পক্ষভুক্ত না হয় তাহলে মামলা অ্যাবেইট হয়ে যায়। মনে আছে? অ্যাবেইট হইলে ওই আপনার ওই অ্যাবেট আদেশ অ্যাবেটের আবেদন করে 22 আদেশের
নয় 60 দিনের মধ্যে, সেইটাও যদি না মঞ্জুর করে তাহলে প্রতিকার কি? আপিল। এই আপিলটা বাদী বিবাদী উভয়ই করতে পারে। 22 আদেশের 10 এটার পাশে 14 লেখেন। 22 আদেশের 10 এটার পাশে কত লিখবেন? 14 লিখছেন। এটা আমরা পড়ি নাই, প্রয়োজন নাই। 23 আদেশের 3 এটার পাশে 15 লেখেন। সোলে ডিক্রি, সোলে ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না, বাট সোলে ডিক্রি দিতে যদি অস্বীকার করে বা লিপিবদ্ধ করে কোনো আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। সো 23 আদেশের 3 অ্যাকচুয়ালি এখানে ডিক্রি না, এটা হচ্ছে কি? আদেশ। আদেশের ক্ষেত্রে আপিল করা যাবে। 25-এর 2 বিধি আছে না, এটার পাশে 16 লেখেন। আদেশ 25 বিধি কত? 2। এটার পাশে কত লিখবেন? 16। নিচে লেখেন বাদী। পড়ি নাই, বিস্তারিত পড়ি নাই, বাট এতটুকু পড়ছি, ওই যে বাদী মামলা করছে বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তখন মামলা খারিজ করে আর কি। এটা হলো ওই 16। আচ্ছা, তারপরে দেখেন 34 আদেশের 2, 4, 7 আছে না? 34 আদেশের 2, 4, 7 এটার পাশে লেখেন 17। লিখছেন? 34 আদেশে আমি জাস্ট আপনাদের একটা টাইটেল বলছিলাম, বন্ধকের মামলা। কি মামলা? জাস্ট বন্ধক শব্দটাই মনে রাখেন, আর দরকার নাই। আমরা 34 আদেশ মনে রাখবো কি দিয়ে? বন্ধক দিয়ে। 35 আদেশের 3, 4, 6, 35 আদেশের 3, 4, 6 এটার বাম পাশে লেখেন 18। কত? 18। আর 35 আদেশে অ্যাকচুয়ালি যেটা আছে ইন্টার প্লিডার সুট। এই নাইম গাজী, ইন্টার প্লিডার সুট কত ধারায় আছে বলেন? কত ধারা বলছি? আদেশ তো 35 জানি, কেউ বলেন না, ওনার উনি পারে কিনা দেখি। এই রকিবুল সাহেব, ইন্টার প্লিডার সুট কত ধারায় আছে? মনে নাই? আকিনুর সাহেব 75, কাছাকাছি। মনিরুজ্জামান সাহেব প্রবাস 88 ধারায়। ইন্টারপ্লিটার সুট আছে কত ধারা? 88 ধারা। ইন্টারপ্লিটার সুটের কাহিনী মনে আছে? যে মামলায় বাদীর খরচা, মামলার খরচ ছাড়া আর কোনো শর্ত থাকে না। ওই যে আপনি একটা বাড়ি, একটা মোবাইল পাইছেন, দুইজন এসে দাবি করতেছে। এখন মোবাইল আপনি দুইজনের একজনের দিতেই চান, বাট আপনি আদালতের মাধ্যমে দিতে চান। সেই ক্ষেত্রে বাদী যে মামলা করে কি মামলা? ইন্টারপ্লিটার সুট। এবং এই ক্ষেত্রে বাদীর শুধু চাওয়া যে মামলা করতে যে খরচ হয়েছে এই খরচ যেন তারে দিয়ে দেয়, আর কোনো চাওয়া পাওয়া তার নাই। 38 আদেশের 2, 3, 6 পাইছেন? এটার পাশে লেখেন 19। কত লিখবেন? 19। 38 আদেশে আমরা এই তো একেবারেই কিছুদিন আগে পড়ছি, গরম গরম মনে থাকার কথা। আচ্ছা, 38 আদেশের 2, 3, 6 এখানে অ্যাকচুয়ালি আমার রায়ের পূর্বে কি আছে? ক্রোক আছে। রায়ের পূর্বে আটক আছে। তার ভিতরে আটক হলো 2, 3। 2, 3 আছে হলো আটক, আর 6 আছে হলো ক্রোক। তাহলে এটাও আপিলযোগ্য আদেশ। আর বিস্তারিত 38 আদেশ যখন পড়ছি ওটা মনে রাখেন। তাহলে 38 আদেশের 2, 3, 6 আপিলযোগ্য আদেশ। 38 আদেশের 4ও আপিলযোগ্য, বাট সেটাই 43 আদেশে না, সেটা হলো 104 ধারা। 104 ধারা। দেখেন 39 আদেশের 1, 2 আছে, 39 আদেশের 4 আছে, 39 আদেশের 10 আছে। এই তিনটারে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাইয়া লেখেন 20। 20 নাম্বার। এই তিনটার সিরিয়াল নাম্বার হবে কত? 20। তাহলে 39 আদেশে হচ্ছে কতদিনই পড়ছি বোধ হয়, 39 আদেশে কি অস্থায়ী নিষেধাজ্ঞা?
অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার আপিল 1-2। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন রদ বা পরিবর্তনের আবেদন করছে, মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? আপিল। এটা হলো 39 4। আর 39 10 আমরা পড়ি নাই, প্রয়োজনও নাই। 40 1 এবং 4, এটার পাশে লেখেন 21। 40 1 এবং 4 পাশে কত লিখবেন? 21। এটা আমি লিখে দিয়েছিলাম। ওই যে রিসিভারের ক্ষেত্রে দুইটা বিধি হলো আপিলযোগ্য আদেশ। এক বিধিতে আছে নিয়োগ, 4 বিধিতে আছে অপসারণ। 41 আদেশের 19 এবং 21, এটার পাশে লেখেন 22। 41 আদেশের 19 এবং 21, এটার পাশে কত লিখবেন? 22। 19 21 কতদিনই পড়ছে? আপিল খারিজ করছে, আপিল পুনরুদ্ধার আবেদন করে 19-এ, আপিল একতরফা নিষ্পত্তি করছে, পুনঃশুনানির আবেদন করে 21-এ। 19 আর 21-এর আবেদন যদি নামঞ্জুর করে তাহলে প্রতিকার কি? আপিল। 41 আদেশের 23 বিধি, এটার পাশে লেখেন 23। এটা কবে পড়ছি বলেন তো? আজকে একটু আগে। রিমান্ডে পাঠাইলে প্রতিকার হচ্ছে কি? আপিল। 45 আদেশের 6, এটার পাশে 24 লেখেন। এটা আমরা একটু পরে পড়বো। 47 আদেশের 4 একটু পরে পড়বো, এটার পাশে 25 লেখেন। এই লিখছেন আপনারা? 25 লিখছেন? তাহলে 25 আদেশের হিসাব মিলছে। এই হলো আপনার 25টা। এখন 25টা আদেশ আমরা আমরা পড়ালেখা মানে আমরা এই জায়গা পড়তে গিয়ে যতগুলো পড়ছি আপনার অতগুলো মনে রাখলেই হবে, এবং এতগুলো মনে রাখা খুব সহজ। আপনার তো নাম তার মতো মুখস্থ হয়ে যাওয়ার কথা। 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, 11-এর 21, তারপরে এই যে 10-এর 4 তো বললাম, 11-এর 21, 16-এর 10, 16-এর 20, 21-এর 34, 21-এর ওই যে 60, 21-এর 72, 92, তারপরে আছে আপনার 22-এর 9, 22-এর 10, 23-এর 3, এরকম পেরে যাবেন আর কি। আচ্ছা, বাট যারা বুঝবেন না তারা খালি এইটুক মুখস্থ করার দরকার নাই। অনলাইনে এক একজন আইন পড়াইতে যাইয়া কি যে কি সূত্র বানায়, যে এই ক খ গ ঘ উম চ ছ, এই যে কবিতার লাইন একটা বানাইছে, এই বই পড়ে এই আদেশ এই কটা মনে রাখবা, এ জীবনেও কাজে লাগবে না। তাহলে ওই সূত্র মুখস্থ করে যাইতে হবে আর কি। আসেন। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী রিভিউ এর দরখাস্ত মঞ্জুর হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? ওই যে 47 আদেশের 4, বুঝছেন? শুনেন, একটু পরে পড়বো। এই যে ব্যাখ্যাটা দেখেন, 47 আদেশের 4 বিধির অধীন রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। রিভিউ আবেদন মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। আবার বলি, রিভিউ আবেদন মঞ্জুর হইলে কি? আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। রিভিউ আবেদন মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। 2 নাম্বার প্রশ্নটা দেখি। দেওয়ানি মামলায় রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? সেম প্রশ্ন, প্রতিকার কি? আপিল। কি আপিল? অপশনে ধরেন আপিল আছে, আর এক অপশন আছে বিবিধ আপিল। উত্তর হবে কোনটা? রিভিউ আবেদন মঞ্জুর হইলে তার বিরুদ্ধে প্রতিকার কি? অপশনে আপিল আছে, আর এক অপশন আছে বিবিধ আপিল। রিভিউ আবেদন মঞ্জুর না মঞ্জুর এটা একটা আপিল যোগ্য মানে আদেশ। আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? বিবিধ আপিল। বুঝেন নাই? আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? বাদী প্রতিকার কি? অপশনে এক অপশন আছে আপিল, আর এক অপশন আছে বিবিধ আপিল। কোনটা হবে? বিবিধ আপিল। কেন? আরজি ফেরত একটা আদেশ, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে সেটারে কি আপিল বলে? বিবিধ আপিল। এর পাশে 3 নাম্বার প্রশ্নটা দেখেন। এই যে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার, এই জায়গা ভুল আছে নাকি? 43 হবে। এই জায়গা যেটা বলছে তাতে হয় কত? 42। এক আরো একটা হবে। 43-এ আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের উল্লেখ করা হয়েছে? 25টি। এই নির্মল শোনা, আপনি এই পরের প্রশ্নটা পড়েন জোরে। নম্বর ওটা কাছে নেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 11 রুল 21 অনুসারে
আদালত কোনো আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? হুম, যে 11-21 জোরে পড়েন, মনে মনে পড়লে তো হবে না, জোরে পড়েন। অর্ডার অর্ডার 9 অনুসারে সানি মামলা করা, সেকশন 115 আবার বলেন কি ইংরেজি? সেকশন হ্যাঁ পড়েন। সেকশন 115 এর বিধান অনুসারে রিভিশন দায়ের করা। সানি মামলা তো হচ্ছে না নাকি? না এই জায়গায় আপিল হবে, এখন আপিল কি গ হবে না গ হবে? স্যার, যেহেতু আদেশ তো আদেশের বিরুদ্ধে তো বিবিধ আপিল হয়। বিবিধ আপিল 43 আদেশের এক বিধি অনুসারে উত্তর হবে কি? বিবিধ আপিল। এই জায়গায় 96 ধারার অধীন আপিল হবে না, কারণ 96 যে আপিল আছে এই আপিলটা হলো কিসের বিরুদ্ধে আপিল? ডিক্রির বিরুদ্ধে আপিল। সাত নম্বর প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 21 এর রুল 92 অনুসারে সেটিং অ্যাসাইড ফর রিফিউজিং টু সেট অ্যাসাইড এ সেল, 21 এর 92 আপনার যদি মনে থাকে তাহলে উত্তর করা সাথে সাথে সহজ। 21 এর 92 মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক আপিল যোগ্য, তাহলে উত্তর কি? আপিল যোগ্য। সেল প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন। আপিলে প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না? নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার পাসড ইন আপিল আন্ডার দিস সেকশন। পড়ছি 104 এর 2, 104 এর 2। তো এখানে যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এখানে একটা জিনিস আমরা পড়বো, দেখেন একেবারে সব শেষের প্রশ্নটা 26 নম্বর প্রশ্নটা দেখেন। 26 পাইছেন? দেওয়ানি কার্যবিধির অধীন নিম্নলিখিত কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? রেফারেন্স এখতিয়ার, রেফারেন্স এখতিয়ার একটু লেখেন। ধারা 113 আদেশ 46। রেফারেন্স এখতিয়ার লেখেন ধারা 113 আদেশ কত? 46। এবং স্টার দিয়ে লেখেন শুধুমাত্র হাইকোর্ট বিভাগের আছে, শুধুমাত্র হাইকোর্ট বিভাগের আছে। কি মিস করছেন? লিখবেন ধারা 100 কত? 13 আদেশ কত? 46। শুধুমাত্র কার আছে? হাইকোর্ট বিভাগের। লিখছেন? তারপরে স্টার দিয়ে লেখেন আইনগত ক্ষেত্রে। কি ক্ষেত্রে? আইনগত ক্ষেত্রে। স্টার দিছেন? তারপরে স্টার দিয়ে লেখেন আপিল অযোগ্য মামলায়। জাস্ট কিওয়ার্ড গুলো লেখেন তাইলে মনে থাকবে। আপিল অযোগ্য মামলায়, আপিল অযোগ্য মামলায় লিখেছেন। সর্বশেষ পয়েন্টটা, আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনে, আদালত স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনে লিখছেন। এবার আমি কই, আমি বলি আপনারা জিনিসগুলো মিলান। দেখেন আমার পরীক্ষার প্রশ্ন আসবে যে রেফারেন্স এখতিয়ার আছে শুধুমাত্র কার? হাইকোর্ট বিভাগের। রেফারেন্স এখতিয়ার কত ধারায় আলোচনা করছে? 113। আদেশ কত? 46। কোন ধরনের মামলায়? আপিল অযোগ্য। কোন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে? আইনগত। আইনগত। বুঝছেন? কে পাঠাবে? আদালত নিজের ইচ্ছায় পাঠাইতে পারে বা কোনো পক্ষের আবেদনেও পাঠাইতে পারে। এখন রেফারেন্স জিনিসটা আসলে কি শুনেন। রেফারেন্স হলো যে নিম্ন আদালতে একটা মামলার বিচার হচ্ছে, কারণ বিচার হতে হতে হঠাৎ করে এমন একটা জটিল আইনের প্রশ্ন উদ্ভব হয়েছে যে আদালত সন্দিহান, কোথাও এই বিষয়ে তারা কোনো সমাধান পাচ্ছে না। তখন এই বিষয়ে অভিমত গ্রহণের জন্য আমরা যখন ডাক্তার আমরা যারা দেখাই তখন উনি অভিমত গ্রহণের জন্য পাঠাই কার কাছে? যে আমি তো শিওর হয়েছি বাট পারতেছি না, তখন ওনার যে উস্তাদ তার কাছে পাঠাই।
তাহলে যদি কোনো মামলায় গুরুতর আইনের প্রশ্ন উত্থাপিত হয় তখন ওই মামলাটা অভিমত গ্রহণের জন্য রেফারেন্স এখতিয়ারে পাঠাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এখন এটা আদালত নিজের ইচ্ছাও পাঠাইতে পারে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পাঠাতে পারে। কোনোদিন প্রশ্ন আসে নাই বিবিআই, আসার খুব সম্ভাবনা আছে এবং আসলে খুব সহজ হবে। এভাবে আসবে যে রেফারেন্স এখতিয়ার আছে কার? হাইকোর্ট বিভাগে। কত ধারায়? 113। কত আদেশ? 46। কোন ধরনের মামলা? আপিল অযোগ্য। আপিল অযোগ্য কার আবেদনে? পক্ষগণ বা আদালত সংক্রান্ত। পারবেন না ইনশাআল্লাহ? ঠিক। এই যে দেখেন, আমরা এর পরের প্রশ্নটা একটু পড়ি। দেখেন, নিম্নলিখিত কোন বিষয়ে নিম্ন আদালত কোন বিষয়ে হাইকোর্ট বিভাগে রেফারেন্সে পাঠাইতে পারে? আইনগত প্রশ্ন আর এ প্রথা যার আইনগত ভিত্তি আছে। উত্তর হবে কি? ক এবং খ উভয়। এখানে ব্যাখ্যাটা দেখেন, যে সকল মকদ্দমা বা আপিলের ডিক্রির আপিলযোগ্য না। দেখছেন কি বলছে? আপিলযোগ্য না। বলছি আমি আপিলযোগ্য না। সেই সকল মকদ্দমা বা আপিলের শুনানির সময় পূর্বে বা এমন ডিক্রি বলবৎ করার সময় কোন আইনগত প্রশ্ন বা আইনগত ভিত্তি আছে এমন প্রথার প্রশ্নে হাইকোর্ট বিভাগের মতামতের জন্য বিষয়টি হাইকোর্ট বিভাগে পাঠানো যায়। আমরা সর্বশেষ একটা বিষয় পড়ে আমরা নামাজের বিরতিতে যাব। দেখেন, নিঃসম্বল ব্যক্তির আপিল প্রপার আপিলস আদেশ কত? 44। দেওয়ানি কার্যবিধি 1908 এর আন্ডারলাইন করবেন। 44 আদেশে নিঃসম্বল ব্যক্তি কর্তৃক আপিল দায়ের সম্পর্কিত বিধান আছে, যে নিঃসম্বল ব্যক্তি আপিল দায়ের করতে পারে। দেখেন, আপিল দায়ের করার অধিকারী কোনো ব্যক্তি যে আপিলের স্মারকলিপির জন্য আবশ্যকীয় কোর্ট ফি প্রদান করতে অসমর্থ, মানে মূল মামলা করতে যেরকম কোর্ট ফি দেওয়া লাগে আপিল করতেও কোর্ট ফি দেওয়া লাগে, তাহলে যার কোর্ট ফি দেওয়ার সামর্থ্য নাই সে হলো নিঃসম্বল ব্যক্তি। এখন যেটা আমার মনে রাখতে হবে যে নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত, নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ গোল্ডেন 30 দিন। এটা ইম্পর্টেন্ট। যে ডিক্রিতে আপিল হবে সেই ডিক্রির তারিখ হতে 30 দিন। তাহলে নিঃস্ব ব্যক্তির মামলা আছে কোথায়? আর নিঃস্ব ব্যক্তির মামলা 33, নিঃস্ব ব্যক্তির আপিল 44। নিঃস্ব ব্যক্তির কাকে বলে? মামলার বিষয়বস্তু এবং পোশাকাদি ছাড়া যার কত টাকার বেশি জিনিসপত্র নেই, 5000। ঠিক আছে, আমরা নামাজের পর বাকিটা পড়বো ইনশাল্লাহ। নামাজের বিরতি। আদেশ 25-এ বলছে, সরি আদেশ 45-এ বলছে আপিল বিভাগে আপিল, আপিলস টু দা অ্যাপিলেট ডিভিশন। এখন আপিল বিভাগ আসলে কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট বলতে আলাদা কোনো আদালত নাই। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সবার উপরে হচ্ছে আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন, তারপর হলো হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন। বুঝছেন? তাহলে এখন আপিল বিভাগে আপিল কখন করে? আপিল বিভাগে আপিল করা যায় যখন সিদ্ধান্তটা দেয় কি? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে কোথায়? আপিল বিভাগে। ধরেন আমি যদি এইভাবে বলি যে আপনারা একটা 6 কোটি টাকার মামলা 4 কোটি টাকার মামলাই ধরি, বিচার করবে কে বলেন? যুগ্ম দায়রা জজ, যুগ্ম জেলা জজ, নট দায়রা জজ, যুগ্ম জেলা জজ। এখন তিনি 4 কোটি টাকার মামলায় যদি ডিক্রি দেয়, আপিল হবে কার কাছে? জেলা জজের কাছে। 5 কোটি টাকার কম পর্যন্ত আপিল জেলা জজ। জেলা জজ আপিলে যে সিদ্ধান্ত দিছে সেটার বিরুদ্ধে তো দ্বিতীয় আপিল হাইকোর্টে হবে না, তাহলে সেটার বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? হাইকোর্টে। এখন রিভিশনে যে সিদ্ধান্তটা দিছে হাইকোর্ট বিভাগ, এটার বিরুদ্ধে যেতে হবে কোথায়? আপিল বিভাগ। বুঝছেন? আবার যদি এইভাবে চিন্তা করেন যে একটা 6 কোটি টাকার মামলা
আপিল হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ আপিলে যে সিদ্ধান্ত দিছে সেটার বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল মানে 6 কোটি টাকার মূল্য আপিল হলো হাইকোর্ট বিভাগে, আর হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিল সেটার বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল বিভাগে। বুঝছেন? কারণ হাইকোর্টের উপরে কি? আপিল বিভাগ। তো এই যে দেখেন দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 109 থেকে 112 ধারা পর্যন্ত এবং 45 আদেশে আপিল বিভাগে আপিল সংক্রান্ত বিধান আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল বিভাগে আপিল সংক্রান্ত বিধান কত থেকে কত ধারায় আছে? 109 থেকে 112। কত আদেশ? 45 আদেশ। তারপরে এখানে লেখা আছে 108 ধারা অনুসারে, 108 হবে না, লিখবেন 109 ধারা অনুসারে। কি হবে? 109। 109 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলে। যে কেউ আপিল বিভাগে আপিল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে আদালতে দরখাস্তের মাধ্যমে আপিল করতে হবে। মানে আপনি যে আদালতের সেই আদালতে দরখাস্ত করতে হবে যে আমি আপিল বিভাগে আপিল করতে চাই। প্রত্যেকটি আপিলের দরখাস্ত আপিলের কারণ সমূহ উল্লেখ করতে হবে। এই মর্মে প্রত্যয়নপত্র প্রার্থনা করতে হবে যে টাকার অঙ্ক, মূল্য বা প্রকৃতি সম্পর্কে মকদ্দমাটি 110 ধারা শর্তাবলী পূরণ করে। নট ইম্পর্টেন্ট। দেখেন, অন্য কোনো কারণে মকদ্দমাটি আপিল বিভাগে আপিল করার উপযুক্ত। আন্ডারলাইন করবেন যদি প্রত্যয়নটি প্রত্যাখ্যান করা হয়। উদাহরণস্বরূপ ধরেন এরকম যে আপনি আপিল বিভাগে আপিল করতে চান, তাহলে আপিল বিভাগে আপিল করতে চান, প্রত্যয়নপত্র চাবেন যে আদালত ডিক্রি দিছে সে আদালতে। ধরি আমি ডিক্রি দিছে হাইকোর্ট, তাহলে আমি প্রত্যয়নপত্র চাইবো কার কাছে? হাইকোর্টে। তাহলে আপিলের দরখাস্ত বা পিটিশন খারিজ হিসেবে গণ্য হবে। এখন আমি যদি আমি যদি চাইছি, মানে ওই যে প্রত্যয়নপত্র চাইছি কিন্তু আমার প্রত্যয়নপত্র দেয় নাই, তাহলে তো আর আমি আপিল বিভাগে আপিল করতে পারবো না। সে যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয় সেই ক্ষেত্রে আবেদনকারী প্রত্যয়নপত্র মঞ্জুরের তারিখ হতে বলতেন 6 সপ্তাহের মধ্যে জামানত দিবে। এটা ভিভিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে কয় সপ্তাহের মধ্যে জামানত দিবে? 6 সপ্তাহ। 6 সপ্তাহ। বিধির প্রয়োজন নাই, জায়গা বিধির দরকার নাই, জাস্ট মনে রাখবেন কয় সপ্তাহ? 6 সপ্তাহ। এবং এখানে একটা কথা লেখেন, মকদ্দমার মূল্যমান 20,000 বা বেশি হতে হবে। মকদ্দমার মূল্যমান মানে আপিল বিভাগে যদি আপনি আপিল করতে চান তাহলে ওই মামলার মূল্যমান অ্যাটলিস্ট 20,000 বা তার বেশি। এই মিরাজ সাহেব কোথায়? মকদ্দমার মূল্যমান কত? 20,000 অথবা তার বেশি। এটা ভিভিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান কত টাকা হতে হবে? 20,000 বা তার বেশি। আপিল বিভাগে আপিল আছে কত আদেশে? 45 আদেশে। কত থেকে কত ধারা? 109 থেকে 112। এতটুকু মনে রাখলে হবে। বিগত পরেরটা যে আপিল বিভাগে আদেশ কার্যকর করার পদ্ধতি প্রয়োজন নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, আপিল বিভাগের কোন আদেশ কার্যকর করার পদ্ধতি কি? যে আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে করবে। এটা হচ্ছে যে জারি মামলা আপনি কোথায় করেন? যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। তাই আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেখ না কেন, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করছে সেই জায়গায় যাই আপনি আবেদন করবেন ওই আদেশটা কার্যকর করার। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর যদি দেখেন, নিঃস্ব ব্যক্তির আপিল কত আদেশ? 44। 3 নাম্বারটা দেখেন, আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে জামানত দাখিল করার সময় কত? 6 সপ্তাহ। মামলার মূল্যমান হতে হবে কত? 20,000 টাকা অথবা তার বেশি। আমরা চলে এসি রিভিউ। ধারা 114 আদেশ কত বলেন? 47। রিভিউ আসলে কি? রিভিউ হলো যে আপিল করে উচ্চ আদালতে, রিভিশন করে উচ্চ আদালতে, বাট রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সে আদালত। যদি সহকারী জজ সিদ্ধান্ত দেয় তাহলে রিভিউ হবে কার কাছে? সহকারী জজের কাছে। তো রিভিউ কি দেখেন, রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক, আন্ডারলাইন করবেন, নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। এখন প্রশ্ন এসে যায় যে কোথায় রিভিউ আবেদন করবেন। দেখেন, যে আদালত ডিক্রি বা আদেশ দেয় সে আদালতের ডিক্রি বা আদেশে রিভিউ করার জন্য আবেদন করতে হবে। যেমন সহকারী জজ ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে সহকারী জজের নিকট রিভিউ করতে হবে। বর্তমানে সহকারী জজের নাম কি? সিভিল জজ। তাহলে সিভিল জজ যদি ডিক্রি দেয় তাহলে রিভিউ কোথায়? সিভিল জজের ক্ষেত্রে। এখন
অনেকের মনে একটা প্রশ্ন এসে বারবার ফিরে যায়, বাট লজ্জায় জিজ্ঞেস করতে পারেন না কারো কাছে। এইভাবে চিন্তা করেন যে কোন আদেশের বিরুদ্ধে আপিল হবে নাকি রিভিউ হবে নাকি রিভিশন হবে, আমি বুঝবো কিভাবে? এই আদেশের বিরুদ্ধে কি আমি আপিল করব নাকি রিভিউ করব নাকি রিভিশন করব, এটা কিভাবে বুঝবো? দেখেন, বোঝার উপায় হলো, যদি আপিলের বিধান থাকে তাহলে সবার আগে করতে হবে কি? আপিল। যদি আপিলের বিধান না থাকে তাহলে করা যাবে রিভিউ অথবা রিভিশন। যদি রিভিউ করতে চান তাহলে ওই আদালতে, আর রিভিশন করতে চাইলে কোথায়? উচ্চ আদালত। বুঝছেন? তাহলে সবার আগে অধিকার কার? আপিল। আপিল করা না গেলে কি? রিভিউ অথবা রিভিশন। যে সকল ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়, কোন ডিক্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি 114 এবং 47 আদেশের এক বিধির অধীন রিভিউ করতে পারে, যে ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি। বিবিআই আন্ডারলাইন করেন, আপিলের বিধান ছিল কিন্তু আপিল করেন নাই। আপিল করতে হয় 30 দিনের মধ্যে, আপনি আপিল করেন নাই, তাহলে আপনার কি করা যাবে? রিভিউ। বা দেখেন, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নাই, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের কি? বিধানই নাই। তাহলে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয় নাই, আর যে ক্ষেত্রে আপিলের বিধানই নাই সেক্ষেত্রে কি করা যাবে? রিভিউ। তারপরে দেখেন, স্মল কজেস আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। অনেকে বলেন স্যার স্মল কজ আদালত তো বুঝছি, কিন্তু রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত কি? আমি আপনাদের বলছি যে স্মল কজ আদালত ওই যে 20,000 বা 25,000 টাকা পর্যন্ত তার এখতিয়ার নাকি। স্মল কজেস আদালতে যদি কোনো আইনগত প্রশ্ন উত্থাপিত হয় তাহলে এটা রেফারেন্সে পাঠাবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। একটু আগে বললাম না রেফারেন্স এখতিয়ার আছে কার? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ রেফারেন্সে যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে কি করা যায়? রিভিউ করা যায়। তাই বলছে স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। তাহলে যেখানে আপিলের বিধান, জি না, স্মল কজের আদালতের রেফারেন্স শুনে কে? হাইকোর্ট। তাহলে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিবে তাহলে রিভিউ করবে কার কাছে? হাইকোর্টে। বুঝছেন? তাহলে যে ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয় নাই, কি করা যায়? রিভিউ। কোন ডিক্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধানই নাই, কি করা যাবে? রিভিউ। আর স্মল কজ এর রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। এখন আমরা দেখি যে রিভিউ এর অ্যাকচুয়ালি কারণ কি, কেন কেউ রিভিউ করে। নিম্নলিখিত কারণে রিভিউ আবেদন করা যেতে পারে যদি মকদ্দমা সম্পর্কে নতুন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয়। যদি মকদ্দমা সম্পর্কে হঠাৎ করে নতুন কোনো বিষয়ের উদ্ভব হয়েছে, যদি মকদ্দমার নথিতে কোনো সুস্পষ্ট ভুল দেখা যায়, মকদ্দমার নথিতে করণিক ভুল হইতে পারে, যে কোনো বানানের ভুল হইতে পারে, আর একটা কি বলছে দেখেন, অন্য কোনো কারণ। এখন আমরা চলে আসি কতদিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। ডিক্রি বা আদেশ জারির সময়তে গোল দিবেন 90 দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। কতদিন? 90 দিন। দেওয়ানি কার্যবিধির অধীন যে আদালতে রিভিউ আবেদন করা হোক না কেন, রিভিউ করার তামাদি মেয়াদ গোল দেন 90 দিন। তাহলে রিভিউ সমান সমান কতদিন ভাই? 90 দিন। রিভিউ আবেদন প্রত্যাখ্যান বা মঞ্জুর, একটু আগেই পড়ছি দেওয়ানি কার্যবিধি 43 আদেশের 1 অনুযায়ী বলা যায় যে পক্ষ রিভিউ আবেদন করে আদালত যদি রিভিউ আবেদন গোল দিবেন মঞ্জুর করে আদেশ দেয়, সে আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা। রিভিউ আবেদন যদি মঞ্জুর করে প্রতিকার কি? আপিল। আর রিভিউ আবেদন যদি, কারণ রিভিউ আবেদন মঞ্জুর একটি আপিলযোগ্য আদেশ, আর না মঞ্জুর কি? রিভিউ মঞ্জুর আপিল, রিভিউ না মঞ্জুর হলো রিভিশন। কিন্তু দেখেন, কিন্তু রিভিউ আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যায় না। যেহেতু রিভিউ আবেদন না মঞ্জুর করে প্রদত্ত সিদ্ধান্ত আপিল যোগ্য নয়, তাই এর বিরুদ্ধে 115 ধারা অনুযায়ী কি করা যায়? রিভিশন করা যায়। তাহলে ভাই রিভিউ সম্পর্কে আছে কত ধারায়? 114। আদেশ কত? 47। রিভিউ করে কোথায়? যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। রিভিউ কখন করা যায়? আপিলের বিধান আছে, আপিল করে নাই, আপিলের বিধানই নাই। আর স্মল কজের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ক্ষেত্রে? নতুন কোন বিষয় উত্থাপিত হলে, কোনো ভুল হলে, বা অন্য ন্যায় বিচারের স্বার্থে অন্য কোনো কারণে। রিভিউ মঞ্জুর হলে প্রতিকার কি? আপিল। না মঞ্জুর হলে রিভিশন। জেনে রাখা ভালো। দেখেন 47 আদেশের 7-এর 2 বিধির অধীন কোন বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই।
47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউ আবেদনকারী অনুপস্থিতির বা হাজির না হওয়ার কারণে আদালত রিভিউ আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে। মানে যেদিন আপনার রিভিউয়ের শুনানি ওই দিন আবার আপনি আসেন নাই, তাহলে আপনার রিভিউ কি করবে? প্রত্যাখ্যান। উক্ত 47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউটি পুনঃবহালের আবেদন করা যেতে পারে। তাহলে রিভিউ আবেদন যদি প্রত্যাখ্যান করে তাহলে প্রতিকার হচ্ছে পুনঃবহালের আবেদন। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে কত দিনের মধ্যে? 90 দিন। 2 নাম্বারটা দেখেন, কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। বাদী পক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করে নাই, আপিলের বিধান ছিল আপিল করে নাই, এই ক্ষেত্রে বাদী পক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? কারণ যেখানে আপিলের বিধান ছিল, আপিল যদি না করে তাহলে কি করা যাবে? রিভিউ করা যাবে। বুঝছেন না? তারপরে দেখেন, আচ্ছা এখানে আর যা আছে পারবেন ইনশাল্লাহ। আমরা সেলফ প্র্যাকটিসের যা যা আছে এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, বিশেষ করে 7 নাম্বার 7। আমরা চলে এসে রিভিশনে। রিভিশনের ক্ষেত্রে ধারা দেখেন কত? 115। রিভিশনের কোনো আদেশ নাই। রিভিউয়ের আদেশ আছে, আপিলের আদেশ আছে, রেফারেন্সের আদেশ আছে, কিন্তু রিভিশনের কোনো আদেশ নাই। রিভিশন সম্পর্কে আলোচনা করেছে কোথায়? 115 ধারা। এবং আমি আপনাদের বলেছিলাম আপিল পড়ানোর সময়, আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্য কি। আপিল ঘটনাগত এবং আইনগত উভয় ক্ষেত্রেই করা যায়, কিন্তু রিভিশন করা যায় শুধুমাত্র আইনগত ক্ষেত্রে, এবং আইনগত ভুল ত্রুটি যদি থাকে এবং আইনগত ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার যদি কি হয়? ব্যর্থ হয়, সেই ক্ষেত্রেই করা যায় হচ্ছে রিভিশন। আপিলকে অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না। আরো অনেক পার্থক্য আছে। আপিল যে কোনো একজনকে করতে হয়, কখনো আপিল সমুট আপিল হয় না, মানে আদালতের কাছে কেউ আপিল করে নাই কিন্তু আদালত একা একা আপিল শুনতে পারে না, কিন্তু রিভিশন সমুট হতে পারে। মানে রিভিশন হলো রিভিশনের আবেদন কেউ করে নাই, বাট আদালত তার স্বপ্রণোদিত হয়ে তার ইনহেরেন্ট পাওয়ার বলে রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করতে পারে। তো এখন এই যে দেখেন রিভিশন কি। রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। কি সংশোধন করা? আইনগত ভুল ত্রুটি। রিভিউ বা রিভিশনের মধ্যে ভুল পার্থক্য হলো রিভিউ দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতে, অন্যদিকে রিভিশন দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতে, রিভিশন ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতে। বলেন তো আপিলের ক্ষমতা আছে কোন কোন আদালতের? জেলা জজ আর হাইকোর্ট। রিভিশনাল পাওয়ার আছে 2 আদালত, জেলা জজ আর হাইকোর্ট। আমরা চলে আসি রিভিশন দায়েরের কারণ। দেখেন, দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকলে। কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকলে রিভিউ করা যায়, আবার কি রিভিশনও করা যায়। এবং দেখেন, এবং নিম্ন আদালত আইনগত ভুল কারণে ডিক্রি বা আদেশে ভুল হয়েছে, ডিক্রি বা আদেশে ভুল হয়েছে কি ভুলের কারণে? আইনগত ভুল। এবং দেখেন উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ বলে। তাহলে আপিলের বিধান থাকবে না, আইনগত ভুল হবে, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি? ব্যর্থ হতে হবে। 3টা। এই জায়গায় কোন জায়গা বা নাই, কি লেখা দেখেন। এবং আপিলের বিধান কি থাকবে না, আইনগত ভুল হবে, আর আইনগত ভুলের কারণে কি ব্যর্থ হয়েছে? তাহলেই কি করা যাবে? এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনার প্রশ্ন আমিই করি, 114 ধারায় আছে যে আপিলের বিধান না থাকলে রিভিউ তো করা যায়, আবার আপিলের বিধান না থাকলে রিভিশনও করা যায়, তাহলে আমি করব কি? প্রশ্ন আসে না? প্রথমত আপিলের বিধান না থাকলে রিভিউ করা যায় ঠিক, কিন্তু আপিলের বিধান না থাকলে রিভিশন তখনই করা যায় যখন আইনগত ভুল আছে, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি? ব্যর্থ হয়েছে। এখন ধরে নিলাম আপিলের বিধান নাই এবং সেই জায়গায় আইনগত ভুলও আছে, এখন কি রিভিউ করবেন না রিভিশন করবেন? আপনার ইচ্ছা। যদি আপনি রিভিউ করেন তাহলে নামঞ্জুর হলে তো রিভিশনের সুযোগ আছেই, আর যদি আপনি রিভিউ না করে সরাসরি রিভিশনেও যেতে পারেন। তো এখানে দেখেন, শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না,
যদি আইনগত ভুলটি ন্যায় বিচার বিঘ্ন করে শুধুমাত্র তখনই রিভিশন ক্ষমতা প্রয়োগ করে। একটা উদাহরণ দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। মানে আমরা এই যে সামনেই আগামীকাল থেকে এসআর অ্যাক্ট শুরু করব, ওই আইনের 9 ধারায় আছে যে কোনো 9 ধারায় যদি কোনো ডিক্রি দেয় এটার বিরুদ্ধে আপিল করা যায় না। কারণ এই আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না। যেহেতু আপিল বা রিভিউ করা যাবে না, সুতরাং এই ক্ষেত্রে রিভিশন করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা শুধুমাত্র তখনই প্রয়োগ করবে যখন নিম্ন আদালত ডিক্রি প্রদানে আইনগত ভুল করেছে এবং উক্ত আইনগত ভুলের কারণে কি হয়েছে, ন্যায় বিচার ব্যর্থ হয়েছে। ওকেশনিং এরর অফ ল, ওকেশনিং ফেলার অফ জাস্টিস আর কি। এখন দেখেন রিভিশন আদালত নির্ধারণ, দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী গোল দিবেন 2 ধরনের আদালতের রিভিশন এখতিয়ার আছে। রিভিশন এখতিয়ার আছে কয়টা আদালতের? 2টা আদালতের। একটা দেখেন হাইকোর্ট বিভাগ, আর একটা কে জেলা জজ আদালত। একটু শুনেন, আমরা পড়বো পরে, আগে আমার কথা শুনেন। প্রথম হলো হাইকোর্ট বিভাগের রিভিশন 115(1) কত বলেন? 115। এখন কথা হলো হাইকোর্ট বিভাগে কোন কোন ক্ষেত্রে রিভিশন হবে? যে কোনো আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্ট বিভাগে। তাতে ওই আপিল অযোগ্য ডিক্রিটা সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ বা যুগ্ম জেলা জজ দেখ, ডিক্রিটা যেই দেখ না কেন, যদি ডিক্রিটা কি হয়, আপিল অযোগ্য হয়, তাহলে রিভিশন কোথায়? হাইকোর্ট। বুঝেন নাই বোধহয়? মনে রাখবো, ডিক্রি যে আদালতই দেখ না কেন, ডিক্রিটা যদি কি হয়, আপিল অযোগ্য হয়, তাহলে রিভিশন কোথায়? হাইকোর্টে। কত ধারায়? 115(1). এটুকু বুঝছেন? এটা হলো ডিক্রির ব্যাপার গেল। আর আদেশ যদি দেয়, আদেশটা যদি দেয়, আপিল অযোগ্য আদেশটা যদি দেয় অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ, অতিরিক্ত জেলা জজ বা এই লেখালেখি পরে করেন, আগে আমার কথা শুনেন, নাহলে মাথায় ঢুকবে না। লেখা তো ওই জায়গায় আছেই, আগে মাথায় না ঢুকলে হবে না। হাইকোর্ট বিভাগে রিভিশন হলো যে কোনো ডিক্রির বিরুদ্ধে, যদি ডিক্রিটা যদি আপিল অযোগ্য হয় তাহলে রিভিশন কোথায়? হাইকোর্টে। আর আদেশটা দিবে কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। এবং আদেশও হতে হবে কি? আপিল অযোগ্য। তাহলেও রিভিশন হবে কোথায়? হাইকোর্টে। 115(1). তাহলে আমার হাইকোর্টে রিভিশন যাচ্ছে কোন কোন গুলা? ডিক্রি, আপিল অযোগ্য ডিক্রি, আর একটা হলো আদেশ, আপিল অযোগ্য আদেশ। আদেশটা কে দিবে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। বুঝছেন? এখন দেখেন, তাহলে আমরা হাইকোর্টের রিভিশন জানলাম। এখন দেখেন জেলা জজ আদালতের রিভিশন, এটার পাশে লেখেন 115(2). জেলা জজ আদালতের রিভিশন এর পাশে কত লিখবেন? 115। সহজ কথা, হাইকোর্টে যে রিভিশন গেছে এই রিভিশন ছাড়া আর সকল রিভিশন যাবে হচ্ছে কোথায় জানেন? জেলা জজ। তাহলে হাইকোর্টে যা গেছে ডিক্রি আর হাইকোর্টে গেছে আদেশ, জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ, এই দুইটা ছাড়া আর সকল রিভিশন যাবে কোথায়? জেলা জজ। তাহলে আর কি কি থাকে? বাদ থাকে যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ বা সিভিল জজ। এরা যদি কোনো আদেশ দেয়, যে আদেশটা হলো কি আপিল অযোগ্য, তাহলে এটার বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজ। 115(2). আপনি এইভাবে মনে রাখেন, যে কোনো ডিক্রি আপিল অযোগ্য ডিক্রি রিভিশন কোথায়? হাইকোর্ট। আর আপিল অযোগ্য আদেশ, আদেশটা কার কার? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। কোথায় রিভিশন? হাইকোর্ট। এই দুইটা ছাড়া সকল রিভিশন কোথায়? জেলা জজ। 115 কত? 2। এই দুইটা ছাড়া বাদ থাকে কি? যুগ্ম জেলা জজ, সিভিল জজ, সিনিয়র সিভিল জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কার কাছে? জেলা জজ। তাহলে হাইকোর্টের রিভিশন 115(1) আর জেলা জজের রিভিশন কত? 115(2). বুঝছেন? এখন শুনেন, অতিরিক্ত জেলা জজ কে যদি জেলা জজ ক্ষমতা দেয়, তাহলে অতিরিক্ত জেলা জজ রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা হলো 115(3). তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অতিরিক্ত জেলা জজের রিভিশনাল পাওয়ার আছে কিনা, লেখেন না, আবার সব লেখা আছে, আমি দাগাই দিবানি, এগুলো বুঝাচ্ছি।
অতিরিক্ত জেলা জজের রিভিশনাল পাওয়ার 115 তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশনাল পাওয়ার 115 এক, জেলা জজের কাছে 115 দুই, অতিরিক্ত জেলা জজের কত 115 তিন। অতিরিক্ত জেলা জজের কি শুরু থেকে রিভিশনাল পাওয়ার আছে? না। যদি তারে কে দেয় ক্ষমতা দেয় তাহলে আছে। এটা কত 115 তিন। বুঝছেন? এখন 115 4 আর একটা সাবসেকশন বাকি। এই জায়গা আছে লিভ টু রিভিশন, লিভ টু সেকেন্ড রিভিশন বা দ্বিতীয় রিভিশন। লিভ টু সেকেন্ড ডিভিশন, লিভ টু শব্দের অর্থ হলো অনুমতি সাপেক্ষে। যে রিভিশন গুলো করা হয় 115 জেলা জজের কাছে, জেলা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু সেকেন্ড ডিভিশন করা যাবে 115 4 হাইকোর্ট বিভাগে। তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশন 115 একে আছে, হাইকোর্ট বিভাগের রিভিশন 115 4 আছে। পড়বো আবার বলে নেই। প্রথম রিভিশন যদি হাইকোর্টে হয় সেটা হলো 115 এক, আর প্রথম রিভিশন হয়েছিল জেলা জজের কাছে, জেলা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? হাইকোর্টে। এটা হলো 115 4। বুঝছেন? তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশন অ্যাকচুয়ালি 115 একে আছে আর 115 কত 4 আছে। যখন প্রথম রিভিশনটাই যাচ্ছে হাইকোর্ট বিভাগে সেটা হলো 115 এক, আর যদি প্রথম রিভিশন যায় জেলা জজের কাছে 115 দুই। এখন জেলা জজ যে সিদ্ধান্ত দিছে এটার বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে দ্বিতীয় রিভিশন হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। কত 115 4। বুঝেন কিনা? তাহলে যদি আপনারা বলে যে হাইকোর্ট বিভাগের দ্বিতীয় রিভিশন 115 কত 4, আর প্রথম রিভিশনই গেছে হাইকোর্টে 115 কত এক, জেলা জজের রিভিশন কত 115 দুই, আর অতিরিক্ত জেলা জজের রিভিশন কত 115 তিন। বুঝছেন? এই হলো রিভিশনের কাহিনী। এখন আমি একটা কথা বলি, এই জায়গা বইতে আছে যে রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে কিনা, মানে 5 কোটি টাকার ডিক্রির বেশি হইলে তো আপিল হয় কার কাছে? হাইকোর্টে। আর 5 কোটি টাকা পর্যন্ত হলে কার কাছে? জেলা জজ। তো এই রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে কিনা? ভাই প্রথম কথা হলো করে, আবার করে না। আমি যদি দেওয়ানি কার্যবিধির ধারা দেখি, সিভিল কোর্টস অ্যাক্টের ধারা দেখি, এই জায়গায় রিভিশনের পিকুনিয়ারি জুরিসডিকশন সম্পর্কে কিছু বলে নাই। দ্যাট মিন্স রিভিশনের ক্ষেত্রে আমার দেখতে হবে আদেশটা কি ডিক্রি নাকি আদেশ, আর কে দিছে এটা। এই জায়গায় সুট ভ্যালু ম্যাটার করে না। বুঝতে পারছেন? কিন্তু উচ্চ আদালতের নজিরে আছে সুট ভ্যালু ম্যাটার করে। উচ্চ আদালতের নজিরে বলছে যে হাইকোর্ট বিভাগে যেরকম 5 কোটি টাকার বেশি হইলে রিভিশন হাইকোর্টে, আর 5 কোটি টাকার কম হইলে রিভিশন কোথায়? জেলা জজ। এখন প্রশ্ন হলো আমরা কি পড়বো? আমরা পড়বো দেওয়ানি কার্যবিধিতে কি আছে আর সিভিল কোর্টস অ্যাক্টে কি আছে। তাত্ত্বিক প্রয়োগ হলো পরের, মানে প্র্যাকটিক্যালি কি সেটা হলো পরের কথা। তাহলে আমি বলবো যে রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে না। দেখবো যে আদেশটা কি ডিক্রি নাকি আদেশ, আর আদেশটা কি কে দিয়েছে। বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন। এ বাইরে কে আসছেন? এই জায়গা দেখলাম কে দাঁড়ায় আছে। আচ্ছা দেখেন, 115 এক ধারায় হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে এবং 115 4 ধারায় হাইকোর্ট বিভাগে আন্ডারলাইন করে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, অনুমতি সাপেক্ষে রিভিশন বা দ্বিতীয় রিভিশন সেকেন্ড রিভিশন দায়ের করা যায়। তাহলে হাইকোর্ট বিভাগে রিভিশন 115 একেও হয়, আবার 115 কি 4এও হয়। 115 দুই ধারায় জেলা জজের আদালতে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। জেলা জজ রিভিশন মামলা হস্তান্তর করলে, এই যে দেখেন, জেলা জজ যদি রিভিশন মামলা হস্তান্তর করে অতিরিক্ত জেলা জজের রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং সেই ক্ষেত্রে জেলা জজের যে রিভিশন ক্ষমতা আছে তার সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজের থাকবে। 115 কত 3। তো এখানে একটা বিধান বলছে যে মকদ্দমার মূল্যমান এবং রিভিশন আদালতের নির্ধারণের মাপকাঠি, এটা পড়বো না, এটা বাদ, দরকার নাই পড়া। এখানে যা আছে সব বাদ। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, এটা একটু দেখেন। লিভ টু সেকেন্ড সিভিল ডিভিশন, দেওয়ানি কার্যবিধির দেওয়ানি কার্যবিধির 115 4 ধারায় উল্লেখিত 104 ধারায় অনুমতি সাপেক্ষে রিভিশন সম্পর্কে বিধান করা হয়েছে। একমাত্র হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। একমাত্র আন্ডারলাইন করেন, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন যে ডিক্রির বিরুদ্ধে
ডিক্রির ক্ষেত্রে, আপিল অযোগ্য ডিক্রির ক্ষেত্রে কি দ্বিতীয় রিভিশন করা যায় কিনা? সবাই ভেবেচিন্তে উত্তর দেন। আপিল অযোগ্য ডিক্রির ক্ষেত্রে কি দ্বিতীয় রিভিশন করার সুযোগ আছে কিনা? আপিল অযোগ্য ডিক্রির ক্ষেত্রে প্রথম রিভিশনই যাচ্ছে কোথায়? হাইকোর্টে। তাহলে আপনি দ্বিতীয় রিভিশন কোথায় করবেন? বুঝছেন? তাহলে দ্বিতীয় রিভিশনের সুযোগ সেক্ষেত্রেই আছে যখন প্রথম রিভিশনটা হয়েছে কোথায়? জেলা জজ। জেলা জজের যে রিভিশনটা করছে সেই রিভিশনের বিরুদ্ধে করা যাবে কি দ্বিতীয় রিভিশন। বুঝতে পারছেন? এখানে যে উদাহরণ আছে পড়লাম না, জেনে রাখা ভালো। দেখেন, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খালাস বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ। এটা কতদিন বলছিলাম? দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। রিভিশন দায়েরের সময় দেখেন, তামাদি আইনে রিভিশন দায়েরের জন্য তামাদি মেয়াদ নির্ধারণ করা হয়নি, কিন্তু এই ক্ষেত্রে প্র্যাকটিস হলো আপিল দায়েরের সময় রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে আপিল দায়েরের যে সময়, রিভিশন দায়েরেরও কি সেই সময়। তামাদি আইনের অনুচ্ছেদ গুলো যদি আপনি তন্ন তন্ন করেন, ওখানে কোথাও বলে নাই যে রিভিশনের সময় কতদিন। তাহলে উচ্চ আদালতের নজির অনুসারে জেলা জজ কোর্টে আপিলের সময় যদি 30 দিন হয়, জেলা জজে আপিলের সময় কতদিন? 30 দিন। হাইকোর্টে আপিলের সময় যদি 90 দিন হয়, হাইকোর্টে রিভিশনের সময় কয়দিন? 90 দিন। আমরা বিগত বছরের প্রশ্ন দেখেন, লিভ ফর রিভিশন সংক্রান্ত বিধান দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন ধারায় উল্লেখ আছে? 115। লিভ ফর রিভিশন মানে অনুমতি সাপেক্ষে। এই জায়গা লিভ মানে হচ্ছে অনুমতি, অনুমতি সাপেক্ষে রিভিশন কোথায় আছে? আপনার এটা তো সহজ করে দিছে, রিভিশন তো 115তেই আছে। যদি সাবসেকশন দিত তাহলে না জটিল হইতো। সাবসেকশন হইলে কত হবে? 115-4। তাহলে বলেন তো তাহমিনা, 115-1 কার কাছে রিভিশন? হাইকোর্ট বিভাগে। আর 115-2 জেলা জজ। 115-3 অতিরিক্ত জেলা জজ। আর 115-4 লিভ টু আপিল না, লিভ টু রিভিশন। কোথায়? হাইকোর্ট বিভাগে। তাহলে আমরা বলতে পারি যে হাইকোর্ট বিভাগে রিভিশন 115-1-এও আছে, 115-4-এও আছে। 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন ধারায় সেকেন্ড ডিভিশনের বিধান আছে? 115 কত? 4। আর এখানে অনেক প্রশ্ন আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলেন। কিছু কিছু প্রশ্ন কনফ্লিক্ট মনে হবে, যেটা কনফ্লিক্ট মনে হবে সেটা বাদ দিবেন। আপিল ডিভিশনের পার্থক্য টার্থক্য এগুলা কিছু পড়তে যাব না, সরাসরি চলে আসেন বিবিধ বিষয়। বিবিধ বিষয় একটু 2 মিনিটের বিরতি, তারপর আবার আমরা শুরু করতেছি। বিবিধ বিষয় 132 ধারায় কতিপয় গোল দেবেন মহিলার ব্যক্তিগত হাজিরা হাতে অব্যাহতি দেওয়া হয়েছে। সো এখানে যে প্রশ্নটা আসতে পারে যে মহিলাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার বিধান আছে কত ধারায়? এই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তারপরে দেখেন 135 ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানি প্রক্রিয়া গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে আমি মনে রাখবো মহিলাদের হাজিরা হতে অব্যাহতি দিয়েছে 132, জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দিয়েছে কত? 135। এবং 135 ক ধারায় কোন পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানি প্রক্রিয়া গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে 135 ক প্রযোজ্য শুধুমাত্র এমপি সাহেবদের ক্ষেত্রে। পার্লামেন্ট সদস্য তো ওই যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি নাকি? তাহলে ওনাদেরও পার্লামেন্ট সভা চলাকালীন সময় গ্রেফতার করা যাবে না। তাহলে মহিলা হইলে 132, জজ ম্যাজিস্ট্রেট হলে 135, পার্লামেন্ট সদস্যদের 135 ক। তারপরে দেখেন 137 ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা বিধান করা হয়েছে। অধস্তন আদালত মানে নিম্ন আদালতের ভাষা বাংলা হবে নাকি ইংরেজি হবে নাকি উর্দু ফার্সি হবে না অন্য কিছু হবে, এটা বলছে কত ধারায়? 137 ধারায়। এই যে দেখেন অধস্তন আদালতের ভাষা কি হবে গোল দিবেন, সেটা সরকার ঘোষণা করতে পারবে। তাহলে আমাদের পরীক্ষায় যেটা আসার মতো সেটা হলো যে অধস্তন আদালতের ভাষা সম্পর্কে বলছে কত ধারায়? 137 ধারায়। কে নির্ধারণ করবে? সরকার। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে
অধস্তন আদালতের ভাষা কি হবে? দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কত ধারায় বলা হয়েছে? 137। আমরা চলে আসি প্রত্যার্পণ, অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। ধারা 144। প্রত্যার্পণের শাব্দিক অর্থ এটা দাঁড়ায় যে আমি যেটা হারাইছি সেটা আমি ফিরে পাওয়া, এটাই হলো প্রত্যার্পণ। আমি যা হারাইছি সেটা আমি ফিরে পাওয়া। আমি যেটা আমি দায়িক হিসেবে জারি মামলায় যেটা হারাইছিলাম সেটা আমি ফেরত পাবো কিসের মাধ্যমে? প্রত্যার্পণের মাধ্যমে। একটু শুনেন, আমি একটু একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন। যে ধরেন ফেরদৌস 10 লাখ টাকা অর্থ আদায়ের মামলা দায়ের করছে নির্মলের বিরুদ্ধে। মামলা চলতে 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 ফেরদৌসের পক্ষে ডিক্রি দিছে। তার মানে ফেরদৌস হচ্ছে ডিক্রিদার আর নির্মল হচ্ছে দায়ী। এখন 10 লাখ টাকার ডিক্রি পাওয়ার সাথে সাথে তো আর ফেরদৌস নির্মল টাকা দিয়ে দিবে না। ফেরদৌস গিয়ে জারি মামলা করছে। জারি মামলা করার পরে নির্মলের সহায় সম্পত্তি বিক্রি করে ফেরদৌস আদালত 10 লাখ টাকা দিয়ে দিছে। বুঝছেন? এখন নির্মল করছে কি, উনি তো জারি মামলায় হারছে। এখন নির্মল যে আপিল করছে, এদিকে আপিল করার আগে জারি মামলা কি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। এখন নির্মলকে আপিল করছে, আপিলে গিয়ে নির্মল জয়লাভ করছে। আপিলে গিয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিচারিক আদালত যে সিদ্ধান্ত দিছে সেটা ঘুরে গেছে আপিলে। মানে আপিলে বলছে যে ফেরদৌস নির্মলের কাছে কোনো টাকা পাবে না। এখন আপিল আদালতের সিদ্ধান্তই কি চূড়ান্ত, কিন্তু অলরেডি নির্মল তো 10 লাখ টাকা কি জারি মামলায় হারাইছে। তাহলে এখন নির্মল যেটা হারাইছে সেটা ফিরে পাবার যে আবেদন, এটারে বলে প্রত্যার্পণ। এই প্রত্যার্পণের আবেদন ওই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে করে, যে আদালত মূল যে বিচারিক আদালত সেখানে। জারি মামলা যে জায়গায়, প্রত্যার্পণের আবেদনও কি সে জায়গায়। তাহলে নির্মল আবেদন করবে প্রত্যার্পণের 144 ধারায়। নির্মল বলবে যে আমি জারি মামলায় 10 লাখ টাকা হারাইছি, সেটা তো চাই, সুদ সহ চাই। এটাই হলো কি প্রত্যার্পণ। বাট কথা আছে, জারি মামলায় যদি নির্মল কিছু না হারাতো তাহলে নির্মলের প্রত্যার্পণের আবেদন করার প্রয়োজন ছিল না। ধরেন ফেরদৌস ডিগ্রি পাইছে, ডিগ্রি পাওয়ার পরে ফেরদৌস জারি মামলা করছে, জারি মামলাটা স্থগিত করে নির্মল আপিল করছে, আপিলে নির্মল জয়লাভ করছে। তাহলে বিচারিক আদালতের সিদ্ধান্ত ঘুরে গেছে কোথায়? আপিলে। এই জায়গা কি নির্মলের প্রত্যার্পণের আবেদন করা লাগবে কিনা বলেন? লাগবে না। কেন লাগবে না? এই জায়গা কি নির্মল 10 লাখ হারাইছে? না, জারি মামলা তো কি হয়ে গেছে? স্থগিত হয়ে গেছে। যারা বুঝতেছেন না, জারি মামলায় দায়িক যদি কিছু হারায় এবং পরবর্তীতে দায়িক যদি আপিলে জয়লাভ করে, তাহলে জারি মামলায় দায়িক যা হারাইছে সেটা ফিরে পাওয়ার যে আবেদন, এটাই কি বলে? প্রত্যার্পণ। দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। আপনি যদি কোনো জিনিস ভালো না বুঝেন তাহলে আপনি একজন জিজ্ঞেস করলে ভালো বুঝাইতে পারবেন না। আপনাদের এই যে আমি আজকে যে টপিক পড়াই, এগুলা পড়াইতে যাই আর আমার মনে ভাইবার এক একটা প্রশ্ন মনে ওঠে। কখনো নুরুজ্জামান ননি, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, উনি কখনো জিজ্ঞেস করছে, কখনো চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী জিজ্ঞেস করছে, কখনো এই প্রত্যার্পণের আবেদন এই প্রশ্ন করছিল সরকার আলী আক্কাস, জগন্নাথ ইউনিভার্সিটির টিচার। তো এরকম প্রশ্ন এক একটা মনের মধ্যে আসে। যখন রিভিউ পড়াচ্ছিলাম তখন রিভিউ রিলেটেড এক প্রশ্ন করছে নুরুজ্জামান ননি সাহেব, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস। উনি আমার জিজ্ঞাসা করছে আপনি কি করেন, আপনি কি অ্যাডভোকেট? আমি বললাম স্যার আমি অ্যাডভোকেট, হাইকোর্ট ডিভিশনের অ্যাডভোকেট। তা উনি আমার বলতেছে যে তা আপনি এই জায়গায় আসবেন কে? এই জায়গার টাকা পয়সা তো আপনার পোষাবে না, এই জায়গা কয় টাকা পাবেন? মানে ওনার ধারণা যে হাইকোর্ট ডিভিশনে যারা প্র্যাকটিস করে তারা কেন নিম্ন আদালতের জাস্টিস, নিম্ন আদালতের বিচারক হতে যাবে আর। তো যাই হোক, উনি আমার রিভিউ নিয়ে প্রশ্ন করলেন। এই প্রত্যার্পণের প্রশ্ন আমার প্রথম জীবনে জিজ্ঞাসা করেছিল, জীবনে প্রথম বিজিয়েছে। তার প্রত্যার্পণ কি? প্রত্যার্পণ হলো আপনি জারি মামলায় যা হারাইছেন সেটা ফিরে পাওয়ার যে আবেদন, সেটাই কি বলে? প্রত্যার্পণ। এটা আছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। এবং এই যে একটু পড়ি দেখেন, প্রত্যার্পণ বা রেস্টিটিউশনের অর্থ আদালতের কোনো ডিক্রি বা আদেশের কারণে দুইটি বিষয় ঘটতে পারে। যেমন মকদ্দমার কোনো পক্ষ কিছু গ্রহণ করতে পারে, আবার অন্য পক্ষ কি হারাতে পারে। তো দেখেন, পরবর্তীতে আদালতের এই ডিক্রি বা আদেশ যদি আন্ডারলাইন করবেন সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন হয়, এর ফলে কোনো পক্ষ কোনো কিছু পাওয়ার অধিকারী হলে
তাকে সেই বিষয়টি ফেরত বা প্রত্যার্পণ করতে হবে, অর্থাৎ তাকে তার পূর্বে অবস্থানে কি প্রতিস্থাপন করতে হবে। আর এই যে ভাষা, এই ভাষায় কি বোঝা যাচ্ছে? বোঝা কিন্তু যায় না, বইয়ের ভাষা। এবং এই ভাষায় আপনি বুঝলেন, কেউ জিজ্ঞেস করতে প্রত্যার্পণ কি, আমতা আমতা করতে হবে, যে তো মানে কি যে জিজ্ঞেস করছে, ওই প্রত্যার্পণ, এই হলো এই হলো প্রত্যার্পণ, এই বুঝ দিয়ে তারে দিতে হবে। আচ্ছা দেখেন আদালতের, এবার দেখেন আদালতের ডিক্রি জারিতে যে সম্পত্তির দখল গ্রহণ করা হয়, এবার একটু বুঝবেন, ডিক্রি জারিতে যে সম্পত্তির কি দখল গ্রহণ করা হয়, ডিক্রি বাতিল হলে, মানে ডিক্রি বাতিল হয়েছে কি আপিল আদালতে, দেওয়ানি কার্যবিধির 144 ধারা অনুসারে ওই সম্পত্তির দখল প্রত্যার্পণ করতে হয় সেই ব্যক্তির নিকট যে ডিক্রি জারিতে উক্ত সম্পত্তির দখল কি হারিয়েছিল। কোন পক্ষের আবেদন ক্রমে আদালত প্রত্যার্পণের আদেশ দিতে পারে। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, প্রথম উদাহরণটা দেখবো না, পরের উদাহরণটা দেখবো। দেখেন এ বি এর বিরুদ্ধে, পাইছেন, এ বি এর বিরুদ্ধে 1 লাখ টাকার একটা ডিক্রি পেল, তাহলে দেখা ডিক্রিদার কে এ, দায়িক কে বি। ডিক্রি জারির মাধ্যমে এ উক্ত অর্থ আদায় করলো এবং এ যথারীতি ওই টাকাটা কি করছে, আদায় করছে। আদায় করার পর ডিক্রিটি পরবর্তীতে আপিলে পরিবর্তন হলো, আপিলে যায় বলছে যে এ কোনো টাকা পয়সা পাবে না। আপিলে উক্ত ডিক্রি পরিবর্তন হওয়ার কারণে 114 ধারা কেটে লেখেন 144, 114 হবে না, কত 144 ধারার অধীন বি উক্ত টাকা পরিশোধের তারিখ হতে সুদ সহ উক্ত টাকা ফেরত পাবার অধিকারী। বুঝেন নাই বোধহয় নাকি? জারি মামলায় দায়িক যেটা হারাইছে, আপিলে যদি ওই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, ডিক্রি বাতিল হয়ে যায়, তাহলে দায়িক যেটা হারাইছে সেটা ফিরে পাওয়ার যে আবেদন, এটাই কি বলে প্রত্যার্পণ। এখানে লেখেন তামাদি 3 বছর, প্রত্যার্পণের আবেদন তামাদি 3 বছর। 181 অনুচ্ছেদ একটু লেখেন, তামাদি 3 বছর, কত অনুচ্ছেদ, 181 অনুচ্ছেদ। আমার তো এলএলবি অনার্স, আমার 2 সেমিস্টার ছিল, 6 মাস পড়ছি সিপিসির ফার্স্ট পার্ট, আর 6 মাস পড়ছি সিপিসির সেকেন্ড পার্ট। আমরা জীবনেও প্রত্যার্পণ পড়ি নাই, জানিও না, বুঝিও না। আর আপনাদের তো পরের কথা। দেখেন তাহলে সহজ কথা, জারি মামলায় আমি যেটা হারাইছি সেটা ফিরে পাবার যে আবেদন, এটাই কি প্রত্যার্পণ। কিন্তু আমি যদি জারি মামলায় না হারাই, তাহলে আমার প্রত্যার্পণের আবেদন করার দরকার নাই, কারণ আমি তো হারাই নাই। তাহলে কি ফেরত পাওয়ার আবেদন আমি করব? এখন অনেকে প্রত্যার্পণ আর জারি মামলা এই দুইটা বিষয় মিক্সড করে ফেলে। জারি মামলা করে হলো যে ডিক্রি পাইছে সে, আর প্রত্যার্পণের আবেদন করে হলো যে দায়িক সে। ঠিক আছে, জেনে রাখা ভালো। দেখেন 144 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যার্পণের কোন সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। তো প্রত্যার্পণের যে সিদ্ধান্ত, এটা আবার ডিম ডিক্রি, মনে আছে আপনাদের? ডিম ডিক্রি কয়টা? দুইটা। একটা মুরগির ডিম, হাঁসের ডিম না, একটা হলো রিজেকশন অফ ক্লেম আর একটা হলো কি রেস্টিটিউশন। আচ্ছা, 144 ধারায় প্রদত্ত প্রত্যার্পণের কোন সিদ্ধান্ত যেহেতু একটি ডিক্রি, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। এখন শেষ হইয়াও হয় না শেষ, প্রত্যার্পণের আবেদন করছে, আবার ওদের বিরুদ্ধেও আপিল করা যায়, মানে দেওয়ানি মামলার কোনো শেষ নাই। আচ্ছা, তো প্রত্যার্পণের কথাটা কে বুঝেন নাই বলেন তো, আমার একজন বলেন, অনলাইনে বা অফলাইনে কে বুঝেন নাই? এরপরেও অনেকে বুঝেন নাই। নির্মলের কাছে আমি 10,000 টাকা পাই, আমি জারি মামলা করছি, আদালত নির্মলের মোবাইল টোবাইল বিক্রি করে 10,000 আমারে দিয়ে দিছে। এখন নির্মল আবার গিয়ে আপিল করছে, আপিলে আবার সিদ্ধান্ত হয়েছে যে নির্মলের কাছে আমি কোনো টাকা পাই না। এখন অলরেডি তো নির্মল টাকা আমারে জারি মামলায় দিয়ে দিছে, তখন নির্মল আবার প্রত্যার্পণের আবেদন করবে যে আমি 10,000 তো চাই, আর এই কয়দিন যে আমার যে হয়রানি হলো, সুদ সহ বা ক্ষতিপূরণ সহ এত টাকা চাই, এই যে আবেদন, এটাই কি প্রত্যার্পণ। আর আমি নির্মলের কাছে 10,000 টাকা পাই, আদালত ডিক্রি দিছে, ওই ডিক্রি জারির জন্য আমি কি করব, জারি মামলা, এটা হলো জারি মামলা। তো প্রত্যার্পণ বলেন আর জারি মামলা করেন, দুইটাই আবেদনটা করতে হবে কোথায়, বিচারিক আদালতে। জারি মামলার তামাদি মেয়াদ কখনো 3 বছর, কখনো 6 বছর, কখনো 12 বছর, কিন্তু প্রত্যার্পণের তামাদি মেয়াদ কত, 3 বছর। শেষ। চলে আসেন 148 ধারা, সময় বৃদ্ধিকরণ। শেষ প্রায়, আর একটু আছে। এনলার্জমেন্ট অফ টাইম, এটা সংক্ষেপে বলে দিই,
কোন জায়গায় যদি আদালত সময় শেষ হয়ে যায়, ধরেন আদালত আপনার 10 দিন সময় দিছিল, এই সময় শেষ, ওই যে আরজি প্লিডিং সংশোধনের সময় দিছিল, কিন্তু ওই সময়ের মধ্যে আপনি পারেন নাই, তাহলে আদালত ইচ্ছা করলে 148 ধারা বিধান মতো ওই সময় বাড়াতে পারে। এলো কথা 148, সময় বৃদ্ধিকরণ কত 148। তবে কথা আছে, যদি কোথাও শ্যাল শব্দটা থাকে, শ্যাল মানে আদালত ওটা করতে কি বাধ্য, সেই ক্ষেত্রে উনি 148-এর ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। যে জায়গা ওনার বিবেচনামূলক ক্ষমতা সেই জায়গা বাড়াতে পারবে, কিন্তু যে সকল জায়গায় উনি করতে বাধ্য সেই সকল জায়গায় উনি বাড়াইতে পারবে না। তাহলে আমার মনে রাখতে হবে সময় বৃদ্ধিকরণ কত 148। নতুন বইতে ইলাস্ট্রেশন আছে, কেটে দেন, এটা পড়বেন না, ভুল লেখা। সেলফ প্র্যাকটিসের 3, 4, 5 এগুলো ইম্পর্টেন্ট, সব পড়ে ফেলবেন। চলে আসেন দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ দা কোর্ট, ধারা কত 151। দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা কয়টা বলেন? 158টা। আদেশ কয়টা? 51টা। দেওয়ানি কার্যবিধিতে 158টা ধারা, 51টা আদেশ থাকার পরেও যদি এরকম কোন বিধানের উদ্ভব হয় যে 158টা ধারা ওই বিষয়ে কোনো কিছু বলা নাই, 51টা আদেশে ওই বিষয়ে কিছু বলা নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত তার নিজস্ব বিচার বুদ্ধি বিবেক প্রয়োগ করে ন্যায় বিচারের স্বার্থে যে ক্ষমতা প্রয়োগ করে সেটারই বলে কি ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা। সহজাত ক্ষমতা যেখানে আইনের প্রকাশ্য বিধান আছে সেই ক্ষেত্রে উনি সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, মানে ওটার ব্যত্যয় ঘটিয়ে। ধরেন আইনে বিধান আছে যে 21 দিনের মধ্যেই জমা দিতে হবে, শ্যাল বি, সেই জায়গায় উনি সহজাত ক্ষমতা প্রয়োগ করে এটা বাড়াতে পারবে না, কিন্তু ওই জায়গায় যদি মেবি থাকতো তাহলে আবার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারতো। বুঝেন কিনা? আচ্ছা, এখন দেখেন যে জিনিসটা মনে রাখতে হবে, এই সহজাত ক্ষমতা ফৌজদারি কার্যবিধিতে আছে 561A 561 ক, আর দেওয়ানিতে আছে 151। যেটা পার্থক্য, ফৌজদারিতে সহজাত ক্ষমতা আছে শুধু হাইকোর্ট বিভাগের, আর দেওয়ানি কার্যবিধিতে সহজাত ক্ষমতা আছে সকল দেওয়ানি আদালতে, সকল দেওয়ানি আদালতে। এই প্রশ্নে যে এটা পড়াইতে যে মনে উঠছে, এটা জিজ্ঞেস করছে চিফ জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, উনি জিজ্ঞেস করছে ইনহেরেন্ট পাওয়ার কি, বলেন কোথায় কোথায় আছে, দেওয়ানি এবং ফৌজদারি ইনহেরেন্ট পাওয়ারের মধ্যে পার্থক্য কি বলেন। তাহলে আমার মনে রাখতে হবে যে ফৌজদারিতে সহজাত ক্ষমতা আছে 561 শুধু কার, হাইকোর্ট ডিভিশনের, আর দেওয়ানিতে আছে কার 151তে সকল দেওয়ানি আদালতে। সহকারী জজের আছে, সিভিল জজের আছে, আছে, ডিস্ট্রিক্ট জজের আছে, আছে, এডিশনাল ডিস্ট্রিক্ট জজের আছে, আছে, যত দেওয়ানি আদালত সবার আছে। এই যে দেখেন, অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা বলতে এমন কিছুকে বোঝায়, আন্ডারলাইন করেন, যেটা লুপ্ত বা সরাসরি ব্যক্ত করা হয়নি। এই ক্ষমতা আন্ডারলাইন করবেন কোন আইন থেকে উৎপত্তি হয়নি, বরং ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আদালতের বিচারিক কার্যক্রম সঠিকভাবে করতে আদালত তার প্রতিষ্ঠায় এই সহজাত ক্ষমতা লাভ করে। অনেক কথা আছে, দরকার নাই, সব শেষের লাইনটা আছেন, এই দেখেন, দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলতেন দুইটি উদ্দেশ্যে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। কয়টা উদ্দেশ্যে? দুইটি উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। তাহলে 151 ধারায় সহজাত ক্ষমতা কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়? দুইটা ক্ষেত্রে। কি কি? ন্যায় বিচারের স্বার্থে, আর একটা কি আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। 1 নম্বর প্রশ্নটা দেখেন, 2023 সালে এসেছে, দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না? তামাদির বাধা অতিক্রম করতে। তামাদির বাধা অতিক্রম এটা আইনে আছে, তামাদি বাধা হইলে সেটা মামলা আরজি খারিজ, এই ক্ষেত্রে উনি বলতে পারেন না যে আরজি গ্রহণ করো, এটা করা যাবে না। আইনে যেটা নিষেধ আছে এটার ক্ষেত্রে উনি সহজাত ক্ষমতা প্রয়োগ করে সেটারে বৈধ করতে পারবে না। 3 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন ধারা অনুযায়ী টু ডু জাস্টিস এন্ড টু আনডু ইনজাস্টিস করা যাবে? মানে এটা বলা আছে কত ধারায়? 151 ধারায়, মানে ন্যায় বিচার করতে বা অবিচার বিনাশ করতে। টু ডু জাস্টিস মানে হলো ন্যায় বিচার করা, আর আনডু জাস্টিস, টু আনডু জাস্টিস মানে হলো অবিচার বিনাশ করা। কত ধারায় করে? 151 ধারায়। 152 ধারাটা দেখেন, 152 ধারাটা এর আগে আমরা পড়ছি, রায় ডিক্রি বা আদেশ সমূহ সংশোধন। রায় ডিক্রি বা আদেশে যদি কোনো করণিক ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে রিভিউ 152 ধারার বিধান অনুসারে। এই যে দেখেন, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্টস। অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্টস মানে কি?
রায় সংশোধন, ডিক্রি, ডিক্রি সংশোধন, অর্ডার, আদেশ সংশোধন। রায়, ডিক্রি বা আদেশে করণিক, ক্লারিক্যাল বা গাণিতিক, অ্যারিথমেটিক্যাল ভুল বা কোনো আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির কারণে কোনো ভুল হলে যে কোনো সময় আদালত আন্ডারলাইন করবে নিজ উদ্যোগে। নিজ উদ্যোগে মানে কি? নিজের ইচ্ছায় অথবা কোনো পক্ষের আবেদনে। কোনো পক্ষ মানে কি? বাদী অথবা বিবাদী, তার শুদ্ধ বা সংশোধন করতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রায়, ডিক্রি বা আদেশ সংশোধন আছে কত ধারায়? 152 ধারায়। তা কিভাবে সংশোধন করতে পারে? নিজ উদ্যোগে অথবা কোনো পক্ষের আবেদনে। চলে আসি ধারা 153। দেওয়ানি কার্যধারায় ত্রুটি সংশোধন করার ক্ষমতা, জেনারেল পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট অফ এরর। এটা বলছে ত্রুটি সংশোধন। দেওয়ানি কার্যধারার ত্রুটি, কার্যধারার হল মামলার ত্রুটি। আগেরটা পড়ছি রায় সংশোধন, ডিক্রি সংশোধন। এটা হলো মামলায় যদি কোনো ত্রুটি থাকে। বলতে পারেন যে স্যার মামলায় ত্রুটি কি? মামলায় ত্রুটি হলো আরজিতে সিগনেচার থাকা লাগে কার কার? বাদী এবং আইনজীবী। মামলার রায় হয়ে গেছে, এখন দেখা গেল আরজিতে শুধু বাদী আইনজীবী সিগনেচার আছে, বাদী সিগনেচার নাই। এটা হলো কার্যধারা ত্রুটি। এটা সংশোধন করা যাবে কততে? 153তে। কিভাবে? ওই সিগনেচার নিয়ে। বুঝছেন? বা একটা মামলা বিচার হওয়ার কথা গোপালগঞ্জ, হয়ে গেছে খুলনা। এখন এই ত্রুটিটুক ছাড়া ওই জায়গায় আর কোনো ত্রুটি হয় নাই, তাহলে এই ত্রুটির কারণে ডিক্রি বাতিল করবে না। এই ত্রুটি দূর করবে কত ধারায়? 153 ধারায়। এই যে দেখেন, মকদ্দমার কার্যধারায় কোনো প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে আদালত যে কোনো সময় কোনো মামলার কার্যধারা ত্রুটি সংশোধন, amend any defect or error in a proceeding in a suit করতে পারে কত ধারায়? 153 ধারায়। তাহলে সহজত ক্ষমতা 151, রায়, ডিক্রি, আদেশ সংশোধন 152, মকদ্দমার কার্যধারা ত্রুটি সংশোধন 153। বিগত বছরের প্রশ্ন দেখেন, ডিক্রিতে বাদীর মোট জমির পরিমাণ ভুল লেখা হলে 1908 সালের কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে? ভুল লেখছে 152তে। কততে ভুল লেখছে? না, ডিক্রিতে ভুল লেখছে। জমির পরিমাণ ধরেন 10 শতক, লিখে গেছে 5 শতক। 152। 2 নাম্বারটা দেখেন, দেওয়ানি মামলায় রায় বা ডিক্রির করণিক বা গাণিতিক ভুল সংশোধন করা যায় কোথায়? 152 ধারায়। সেলফ প্র্যাকটিসে আসেন। 2 নাম্বার, নিম্নলিখিত কোন কারণে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে? ন্যায় বিচারের সাথে আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধ করতে। 3 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন কোন আদালতের সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে? সকল দেওয়ানি, হাইকোর্ট বিভাগও পারে, যে কোনো দেওয়ানি আদালতও কি পারে। ধন্যবাদ। এই ছিল আপনাদের দেওয়ানি কার্যবিধি। আমরা অনেক সময় নিয়ে পড়েছি দেওয়ানি কার্যবিধি। এই যে 22 ক্লাস লাগছে, 22টা ক্লাস। তো বেশ সময় নিয়ে পড়ছি। যদি কেউ মিস করে থাকেন, আবারও আমরা পরীক্ষার আগে তখন পাবো দ্রুত গতিতে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বই নিয়ে আসবেন সকাল 10টায়। এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনটা ছোট, কিন্তু আইনটা কিন্তু বেশ জটিল। যদিও আমরা সহজবদ্ধভাবে বোঝার চেষ্টা করব, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার পাশের হাতিয়ার। এ জায়গায় 10টা প্রশ্ন থাকে, এই 10টা থেকে একটু পরিশ্রম করলে 7-8 পাওয়া সম্ভব। তো এই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টা ধারা আছে, আমরা কোনো ধারা বাদ দিব না। মোটামুটি সবই পড়বো, বুঝে বুঝে পড়বো। এমন না, আমি কিন্তু আপনাদের কোনোদিন বলি নাই যে এই 10টা ধারা যায় আর মুখস্থ না বুঝে মুখস্থ করো, দরকার নাই। আপনি বারবার রিডিং পড়েন, লেকচার শুনেন। তো আগামীকাল 10টায় চলে আসেন, ভালো থাকেন। এবং আগামীকাল আপনাদের পরীক্ষা আছে। আল্লাহ হাফেজ।